এমসিকিউ ক্লাস আজকে ভাইয়া, আজকে থেকে শুট করা শুরু করব। তো তোমাদের যে বুক এমসিকিউ, যেটা বইয়ের থেকে যে যে এমসিকিউ গুলা তোমাদের লাগবে, যেভাবে লাগবে পড়লে সুবিধা হবে, সেই সবকিছু হৃদয় ভাইয়া হচ্ছে আজকে একটা ভিডিও অনুজীবের, এটা তোমরা হৃদয় ভাইয়ার বায়োবক্স চ্যানেলে তোমরা পেয়ে যাবা। ওকে, সো এটা নিয়ে টেনশন নাই ইনশাল্লাহ। ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে বায়োবক্স ওয়ান শট সিকিউ সিরিজের তোমার হচ্ছে চলন ও অঙ্গ চালনা এই অধ্যায়টা থেকে। তো তোমরা জানো আমাদের মেডিট্রুপস, তোমাদের অলরেডি আমরা প্রি মেডিকেল ক্লাসটা সম্পন্ন করেছি। এরপর মেডিট্রুপসে যারা ভর্তি হয়েছে তারা আমাদের এইচএসসির পরে আবার পুরোদমে মেডিকেল সেন্টার্ড ক্লাসগুলোকে পাবে। সো এটা হচ্ছে আমাদের মেডিট্রুপসের টোটাল ব্যাপার, ঠিক আছে। 10টা চ্যাপ্টার ভাই, সব চ্যাপ্টার ওয়ান শট নেবেন? হ্যাঁ, আমার অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আমার অলরেডি হয়ে যাচ্ছে এবং 26 ব্যাচও এই ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে। 26 ব্যাচও এই চ্যাপ্টারগুলো করে নিতে পারো। আচ্ছা, তো প্রথমে আমি যদি আসি এইদিকে, দেখো আমার কি বলছি যে আমাদের বিভিন্ন বোর্ডে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা দেখি, দেখো আদর্শ কশেরুকার গঠন। হ্যাঁ, সব চ্যাপ্টারের ওয়ান শট ভাইয়ার কাছে পাবা, সব চ্যাপ্টার ভাইয়ার প্লে লিস্টে ঢুকে আস্তে আস্তে দেখবা এই আগামী এক সপ্তাহের মধ্যে আমি মোটামুটি সব চ্যাপ্টারই হয়ে যাবে আমার। আদর্শ কশেরুকার গঠন, ঠিক আছে। এই যে আদর্শ কশেরুকার গঠন, এইটা দেখো 3বারের মতো আসছে। তো এটা বিভিন্ন জায়গায় অনেক আসে, সো এটাকে আমি 3 স্টার একটা টপিক দিয়ে রাখবো, আদর্শ কশেরুকার গঠন। হ্যাঁ, একটা কশেরুকা কেমন, এটাতে কি কি পার্ট থাকে, কিভাবে আঁকবা ছবি সহ। ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এটা অনেকবার আসছে বোর্ডে, এটাকে আমি 5 স্টার একটা টপিক দিয়ে রাখবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো অস্থির সঞ্চালনে পেশির ভূমিকা, পেশি, এটা 3 স্টার। পেশির ব্যাপারগুলো নিয়ে আমরা জানবো, পেশির পার্থক্য সবকিছু জানবো। অস্থি ও তরুণাস্থি, এদের গঠন, এই জিনিসগুলো, অস্থি তরুণাস্থি, এই টপিকটা থেকে যে কোনো জায়গায় প্রশ্ন আসবেই। অস্থির গঠন, তরুণাস্থির গঠন, তরুণাস্থি কয় প্রকার, সবকিছু আসে। হ্যাভার্সিয়ান তন্ত্র, এটা তো আসেই, মানে এটার মধ্যেই আসলে একটা পার্ট, অস্থির একটা পার্ট হ্যাভার্সিয়ান তন্ত্র। আর রডস ও লিভার তন্ত্র, মানে এটা হচ্ছে লিভারের যে ব্যাপারটা, কয় রকমের লিভার আছে, এগুলো নিয়েও ভাইয়া তোমাদেরকে দেখাবো। সো এইগুলো হচ্ছে আমাদের কমন টপিকগুলো, যেগুলো থেকে বিভিন্ন বোর্ডে প্রশ্ন এসেছিল। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ একটা প্রমাণস্বরূপ। এখন সৃজনশীল গ নাম্বারে আমাদের ইউজুয়ালি কি কি জিনিসগুলো আসে একটু খেয়াল করো। আদর্শ কশেরুকার গঠন দেখো, ঐচ্ছিক পেশির গঠন, অস্থির গঠন, এগুলো সবই আমরা পড়াবো। দেখো আগে একবার বুঝাই নিচ্ছি, হিউমেরাস, এটা 1-2বার আসছে, একটু দেখে নিতে হবে। হিউমেরাস, অস্থিভঙ্গের চিকিৎসা, এটা খুবই রেয়ারলি আসছে একবার। অস্থি তরুণাস্থির পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট। পায়ের বিভিন্ন অস্থি। আচ্ছা, এরপরে ঘ নাম্বারে আমরা দেখি পেশির ভূমিকা, পেশি নিয়ে অনেক প্রশ্ন। হ্যাঁ, তরুণাস্থির প্রকারভেদ আসছে। ঐচ্ছিক অনৈচ্ছিক পেশি, দেখছো ওদের পার্থক্য, এটা আমি পড়াবো, আসছে। পায়ের সঞ্চালনে পেশির ভূমিকা বারবার, হিউমেরাস ফিমার বারবার আসছে, হিউমেরাস আর ফিমার। দেহ সঞ্চালনে রেগুলার টেন্ডনের কাজ, কঙ্কালতন্ত্রের কাজ, এগুলো একবার করে আসছে। তো এগুলো আমি টুকটাক কথা বলবো যেখানে যেখানে দরকার। সো মেইন আমাদের কনসার্ন যেগুলো, এগুলো আমরা অলরেডি দেখেছি, যে আমাদের হিউমেরাস ফিমারটা শিখবো, আদর্শ কশেরুকা শিখবো, অস্থি তরুণাস্থিটা নিয়ে ডিটেলস শিখবো, পেশি এটা নিয়ে ডিটেলস শিখবো, এবং ওই লিভারের ব্যাপারটা নিয়ে আমরা জানবো। এটা হচ্ছে ব্যাপার। তো আমরা শুরু করব আমাদের এই চলন ও অঙ্গ চালনায়। আমরা জানি যে আমাদের যে মেরুদণ্ড, আমরা শুরু করি, দেখো এই যে মেরুদণ্ড, এই মেরুদণ্ড কি নিয়ে গঠিত? কশেরুকা নিয়ে গঠিত, রাইট? মেরুদণ্ড কি নিয়ে গঠিত? আমাদের এই যে পিছনে, এটা কশেরুকা নিয়ে গঠিত। এখন কতগুলো কশেরুকা নিয়ে গঠিত? 26টা। একদম তোমার এই ঘাড়ের শুরু থেকে একদম কোমর পর্যন্ত আমার কয়টা কশেরুকা আছে? 26টা কশেরুকা আছে। ওকে, সো ফাইন, 26টা কশেরুকা। এখন দেখো এখানে কি আসতেছে, যে প্রথমে সার্ভাইকাল। তো সার্ভাইকাল জিনিসটা কি? এই যে আমার ঘাড়ের, তাই না, এই যে ঘাড়ের এতটুকু সার্ভাইকাল, বা এটাকে আমরা বলি গ্রীবাদেশীয়। এই কশেরুকার সংখ্যা হচ্ছে 7টা। কয়টা থাকে এই ঘাড়ে? আমাদের 7টা থাকে। থোরাসিক মানে কি? বক্ষদেশী, এই যে বক্ষ বরাবর। ওকে, কোন বরাবর? দেখো আমাদের এই যে বক্ষ, এই বক্ষ বরাবর পিছনে যে কশেরুকা গুলো, তাদেরকে বলা হয় থোরাসিক কশেরুকা। লাম্বার হচ্ছে আর একটু নিচে, এই যে এখানে লাম্বার কশেরুকা।
স্যাক্রাল কশেরুকা আরেকটু নিচে স্যাক্রাল কশেরুকা, এবং হচ্ছে কক্সিজিয়াল কশেরুকা। কক্সিজিয়াল কশেরুকা আরো নিচে, কক্সিজিয়াল কশেরুকা কি আরো নিচে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের তোমার বিভিন্ন প্রকারের যে তোমার কশেরুকা। এখন এখানে সিস্টেমটা দেখো, আমরা এইভাবে মনে রাখবো 7 12 5 1 1। দেখো স্যাক্রাম এবং কক্সিক্স এরা একটা একটা করে, এরা কয়টা করে? একটা করে। তো ইনিশিয়ালি ছোটবেলায় তোমার 5টা স্যাক্রাম ছিল, স্যাক্রাল কশেরুকা, এরা মিলে একটা স্যাক্রামে পরিণত হয়ে গেছে। কক্সিক্স ছিল 4টা, এরা মিলে একটা কক্সিক্স হয়ে গেছে। সো আমরা যেটা এখন বলবো, একটা পূর্ণবয়স প্রাপ্তবয়স্ক মানুষের 7 12 5 1 1, এটা হচ্ছে রেশিও। রেশিওটা কি? 7 12 5 1 1, এটা হচ্ছে আমার টোটাল রেশিও। ক্লিয়ার? ওকে ফাইন, তাহলে কক্সিজিয়ালেরটা আমরা বুঝলাম। এবার আসো যে তোমার এইখান থেকে আমার এই যে কশেরুকাগুলা, একটা আদর্শ কশেরুকার গঠনটা কেমন হয়? ঠিক আছে ভাই, আমরা বুঝলাম 7 12 5 1 1 এই রেশিওতে থাকে, মোট 26টা। এখন আমরা একটা আদর্শ কশেরুকা যখন আমাদেরকে বলবে, আমরা কি লিখবো? তো দেখি আমরা একটা আদর্শ কশেরুকায় কি কি পার্ট থাকে। তো একটা আদর্শ কশেরুকার গঠনে মনে রাখবা 2টা অংশ। একটা কি? সেন্ট্রাম বা ভার্টিব্রাল বডি, ইংরেজিতে কশেরুকা কি বলে? ভার্টিব্রাল। ওকে, তাহলে একটা হচ্ছে সেন্ট্রাম, মেইন অংশ। আচ্ছা, আর বাকি অংশটা কি? এটাকে বলা হয় ভার্টিব্রাল, ভার্টিব্রাল, ভার্টিব্রাল আর্চ। কি বলে এটাকে? ভার্টিব্রাল আর্চ। ঠিক আছে, এইটা তাহলে একটা হচ্ছে সেন্ট্রাম আর একটা হচ্ছে ভার্টিব্রাল আর্চ, এই 2টা মেইন পার্ট। ওকে, সো এখন আমরা দেখব আসলে এই যে সেন্ট্রাম কোন অংশটা, ভার্টিব্রাল আর্চ কোন অংশ, তারপরে আমরা আঁকবো, হ্যাঁ ছবিও আঁকবো, কারণ আমাদের এটা ইম্পর্টেন্ট। ওকে, তো প্রথমে দেখো এই যে এটা একটা কশেরুকা, এটা কি একটা আদর্শ কশেরুকা। এই আদর্শ কশেরুকার সামনে যে চওড়া অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই যে চওড়া অংশটা, এটাকে বলা হয় কি? সেন্ট্রাম। এটাকে আমরা কি বলি বলতো? সেন্ট্রাম বলে, রাইট? আর এর পিছনের যে অংশটা, এইটাকে আমরা কি বলি? ভার্টিব্রাল আর্চ। এটাকে কি বলা হয় বলতো? ভার্টিব্রাল আর্চ বলা হয়। ঠিক আছে, তাহলে একটা সেন্ট্রাম আর একটা ভার্টিব্রাল আর্চ। ফাইন, এখন দেখো কশেরুকার এটা কি? বৃহত্তম ও সম্মুখ অংশ, এটা হচ্ছে তার সামনের অংশটা। এটা কি? কশেরুকার সামনের অংশটাকে আমরা বলতেছি সেন্ট্রাম। ওকে ফাইন, এরপরে দেখো এই যে সেন্ট্রাম, একটা কশেরুকার সেন্ট্রাম এবং আরেকটা কশেরুকার সেন্ট্রাম, দুইটার মাঝে একটা তরুণাস্থি থাকে, যেটাকে বলে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। মানে আমরা একটু পরে দেখবো, ধরো এইটা একটা কশেরুকার সেন্ট্রাম আর এখানে আরেকটা কশেরুকার সেন্ট্রাম, এই 2টা সেন্ট্রামের মাঝে একটা তরুণাস্থি থাকে। এই তরুণাস্থি যেটা থাকে মাঝখানে, এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলে। ওকে, এখন আসো এদের পার্টগুলো একটু দেখার আগে আমরা একে একে একটু শিখবো। আমরা একটু আঁকতে দেখবো যে একটু ভাইয়া এটাকে আঁকলে কেমন দেখায়। ওকে, আমরা একটু এঁকে দেখব, চলো। তো প্রথমে আমরা একটু এইভাবে একটা গোল, গোল দিব না, একটু কিসের মতো দিব? বৃক্ক আকৃতির দিব, হ্যাঁ একটু বৃক্ক, এই যে একটু এইভাবে দিলাম, হ্যাঁ। একটু মনে হয় এদিক সেদিক লাগতেছে, একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। ওকে, দেখো, রাইট, এখান থেকে। ওকে ফাইন, আপাতত এতটুকু হবে। এবার আসো এই অংশটার পরে আমি যদি একটু, এবার এটা হচ্ছে সেন্ট্রামের বড় চওড়া অংশ। ওকে, এই একটু এইভাবে দিয়ে এরকম আবার একটু এই চওড়া একটা অংশ আঁকবো। ঠিক আছে, এতটুকু আমরা দিব। এখন এই জায়গা থেকে তারপরে আমরা এখান থেকে এরকম একটা গোল অংশ আছে, রাইট? আমরা এটাকে একটু সুন্দর,
আমরা আরেকটু পেন্সিল দিয়ে সুন্দর করে রাখবো, বুঝছো? আমরা আরেকটু পেন্সিল দিয়ে সুন্দর করে রাখবো। ওকে, যাই হোক, এটা একটু এইখানে আঁকতে গেলে ঝামেলা। এইখানে পিছনের এটা একটু এরকম করে দিব, ঠিক আছে? ওকে, সো একটু ক্লোজ হয়েছে, যেগুলো রাবার দিয়ে সুন্দর করে যারা আরো সুন্দর আঁকে, আর একটু লেভেলটা ওকে, ঠিক আছে, মোটামুটি একটা সাইজে আমি নিয়ে আসছি। তো এবার আসো, এইখান থেকে আমরা কি কি পার্ট লেবেলিং করব। এখন আমাদের কথা হচ্ছে ভাইয়া এইখান থেকে আমরা কি কি পার্ট লেবেলিং করব। হ্যাঁ, কি জিনিস আপনি এটা আঁকলেন, এখন এখানে কি কি জিনিস আছে। ওকে, চলো আমরা এটা একটু দেখি। তো প্রথমে আমি কি বললাম, এটা একটা কশেরুকার গঠন, তো এটা হচ্ছে কি সেন্ট্রাম, এই যে এই অংশটা, এই যে সামনের চওড়া অংশ, এটাকে আমরা বলতেছি সেন্ট্রাম। ওকে, ফাইন। আর এর পেছনে এই যে বাকি অংশটা, এই বাকি অংশটাকে আমরা বলি ভার্টিব্রাল আর্চ। কি বলি, এই পুরো অংশটাকে, পেছনের পুরো অংশটাকে আমরা বলতেছি ভার্টিব্রাল আর্চ বলা হয়। ওকে, এবার আসো, এইখান থেকে এই যে পিছনে কাটার মতো এটা দেখতেছো না, কাটার মতো পিছনের দিকে, হ্যাঁ, এই পিছনের দিকে এই কাটার মতো অংশটাকে আমরা বলি স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেস, ঠিক আছে? স্পাইন মানে কি বলতো? স্পাইন মানে কাটা। আচ্ছা, প্রসেস মানে কি? এই যে অস্থির চ্যাপ্টারে আমরা যত প্রসেস নামটা দেখবো, তার মানে ওটা বর্ধিত অংশ, ওটা কি একটু বর্ধনশীল অংশ। সো স্পাইনাস প্রসেস, এই যে দেখো কাটার মতো একটা বর্ধিত অংশ, এটাকে বলতেছে স্পাইনাস। ওকে, এবার আসো, এই যে দুই পাশে দেখছো এরকম বর্ধিত অংশ আড়াআড়ি ভাবে, এই যে এটা দেখো, এটা দেখো আড়াআড়ি ভাবে বর্ধিত। তাহলে এই যে আড়াআড়ি ইংরেজি কি বলতো? আড়াআড়ি ইংরেজি হচ্ছে ট্রান্সভার্স। তাহলে আমরা এই অংশটার নাম দিব কি? ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস, ঠিক আছে? এই অংশটার নাম কি দিব? ট্রান্সভার্স প্রসেস। ফাইন। এরপরে আসো, এইখানে এই যে ছবিটা, ছিদ্রটা দেখতেছো, এই ছিদ্রটাকে কি বলে? এই ছিদ্রটাকে কি বলে? এই ছিদ্রটাকে বলা হয় ভার্টিব্রাল ফোরামেন। কি বলা হয় বলতো? ভার্টিব্রাল ফোরামেন, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? ভার্টিব্রাল ফোরামেন বলবো। ওকে, ফাইন। এটাও হয়ে গেল আমাদের। এবার আসো, এই যে ট্রান্সভার্স প্রসেস আর স্পাইনাস প্রসেসের মাঝামাঝি এই যে চওড়া জায়গাটা থাকে এইখানে, এইটাকে বলা হয় ল্যামিনা। এটাকে কি বলি আমরা? ল্যামিনা। তাহলে ল্যামিনা কোন অঞ্চলটা? ল্যামিনা হচ্ছে এই যে স্পাইনাস আর ট্রান্সভার্স প্রসেস এর মাঝামাঝি এই যে চওড়া জায়গা থাকে একটা, এটাকে বলা হয় ল্যামিনা। চওড়া একটা জায়গা, ফ্ল্যাট একটা চওড়া জায়গা থাকে, এটাকে ল্যামিনা বলে। ওকে, বুঝলাম। এরপরে দেখো, এই পয়েন্টে এই যে দুইটা জায়গায় এখানে যেগুলো আছে, দেখো এইটুকু, এই অংশটুকু যেটা এই ভার্টিব্রাল আর্চকে সেন্ট্রামের সাথে যুক্ত করছে, এই অংশটুকুকে কি বলে? এটাকে বলে পেডিকল। এটাকে কি বলে বলতো? পেডিকল, ঠিক আছে? এই অংশটাকে আমরা কি বলবো বলো? এই অংশটাকে আমরা বলবো পেডিকল। তাহলে এই যে জোড়া লাগানো এই অংশটাকে আমরা কি বলতেছি? পেডিকল। ওকে, ফাইন। এরপরে আসো, এটা গেল আমাদের মোটামুটি একটা টোটাল ব্যাপার, ঠিক আছে? টোটাল ব্যাপার। এই যে এই জায়গায় একটু বর্ধিত অংশ দেখা যাচ্ছে না? এই যে বর্ধিত অংশ, এইটাকে কি বলে? এই যে দিক থেকে এগুলাকে বলা হয় আর্টিকুলার প্রসেস। কি বলে? আর্টিকুলার প্রসেস। এগুলো দিয়ে একটা কশেরুকা আরেকটা কশেরুকার সাথে সংযুক্ত হয়। এই যে এরকম, এগুলোকে কি বলে? আর্টিকুলার প্রসেস। আচ্ছা, তো আমরা মোটামুটি লেভেলিং গুলো হয়ে গেল। তুমি যখন এই পয়েন্টগুলা লিখবা বা এই পয়েন্টগুলাই তুমি এক্সপ্লেইন করবা, তখনই কিন্তু তোমার নাম্বার এসে গেছে। তোমাদেরকে যেটা আসে, একটা আদর্শ কশেরুকার গঠন চিত্র সহ দেখা। তো তোমাকে আগে একটু ছবিটা এঁকে এভাবে দেখাতে হবে যে ওর এখানে কি আছে, সেন্ট্রাম, ভার্টিব্রাল আর্চ,
আর্চের মধ্যে আমরা কি দেখলাম, কাটার মতো পিছনে, এটাকে বলে স্পাইনাস প্রসেস। এই যে আড়াআড়ি দুইটা অংশ, এদেরকে বলা হয় কি ট্রান্সভার্স প্রসেস। এরপরে এই দিকে এই চওড়া অংশ থাকে, এই যে এই পাশে চওড়া, এটাকে বলে ল্যামিনা। এরপরে হচ্ছে এইখানে দেখো পেডিকল, কোন অংশটা পেডিকল বলা হয়। এই যে পুরো ভার্টিব্রাল আর্চকে সেন্ট্রামের সাথে যে যুক্ত করা হইলো, এই যে ছোট্ট অংশটাকে বলা হয় পেডিকল। আচ্ছা গেল, তারপরে এই দিক থেকে ল্যামিনা, এগুলো এগুলো হলো, এখানে এটাকে সেন্ট্রাম বলতেছি। আর এই যে এইখানে বর্ধিত অংশগুলো দেখা যায়, এদেরকে বলা হয় আর্টিকুলার প্রসেস। কি বলা হয়? আর্টিকুলার প্রসেস। গট ইট? আচ্ছা, তাহলে এখন যখন তুমি এরপরে লিখবা, তুমি লিখার টাইমে এই পয়েন্টগুলো দিয়ে এরপরে ভাইয়ার মতো করে লিখবা যে ভাইয়া কি কি ছিল। পেডিকল ছিল। পেডিকল কি করে? আর্চ। পেডিকল কি করে বলতো? আর্চ ও সেন্ট্রামকে যুক্ত করে, তাই না? এই যে মাঝের এই অংশটা পেডিকল, এই যে দেখো এই অংশটা হচ্ছে পেডিকল, এই যে এতটুকু। তাহলে আর্চ ও সেন্ট্রামকে যুক্ত করে, এটা হচ্ছে ওর কাজ। ফাইন। ট্রান্সভার্স প্রসেস কি কাজ করে? ট্রান্সভার্স প্রসেস এই যেটা, ট্রান্সভার্স প্রসেস কি? আড়াআড়ি ভাবে ও বের হচ্ছে। ট্রান্সভার্স প্রসেস আড়াআড়ি ভাবে যে বর্ধিত অংশ, আড়াআড়ি বর্ধিত অংশ, একটা বর্ধিত অংশ, আড়াআড়ি বর্ধিত অংশ। ওকে, এরপরে হচ্ছে স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেস মানে কি? কাটা, কাটার মতো। তাহলে কাটার মতো পেছনে, পেছনে কাটার মতো বর্ধিত অংশ, কাটার মতো বর্ধিত, বর্ধিত অংশ, এটা বলছে। ল্যামিনা, এটা একটা চওড়া অংশ। ল্যামিনা কি বলতো? ল্যামিনা হচ্ছে চওড়া অংশ। ল্যামিনা হচ্ছে কি? চওড়া অংশ। আর্টিকুলার প্রসেস, এটা কি বলতো? এটা হচ্ছে একটি কশেরুকা, এক কশেরুকা একে অপরের সাথে এর মাধ্যমে যুক্ত হয়। কশেরুকা একে অপরের সাথে, একে অপরের সাথে যুক্ত হয়। আমরা একটু পরে দেখবো এটা। এই আর্টিকুলার প্রসেসটা দিয়ে, এই যে এটা হচ্ছে আর্টিকুলার প্রসেস, এটা দিয়ে একটা কশেরুকা আরেকটা কশেরুকার সাথে সংযুক্ত হয়। তো এই এই হচ্ছে মোটামুটি একটা বেসিক আউটলাইন, যে তখন তোমাকে বলবে তুমি ছবি আঁকবা, তুমি ছবি আঁকবা, ছবি এঁকে তারপরে সুন্দর করে তুমি এই যে প্যাটার্নে লিখে দিবা। এটাই হচ্ছে ব্যাপার, এখানে আর কোনো কিছু নাই। ওকে, সবাই সবাই কি ব্যাপারটা বুঝছি? দেখো তো, তাহলে আমার মনে হয় এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের একটা টপিক শেষ, একটা টপিক কিন্তু আমাদের মোটামুটি শেষ। সবাই এটা বুঝতে পারছি? বলো একটু ভাইকে জানো। ওকে, এখন দেখো এই যে আর্টিকুলার প্রসেস, এটা দুই রকমের। একটা নিচের দিকে থাকে ইনফেরিয়র, উপরেরটাকে বলে সুপিরিয়র। মানে দুই রকম থাকে। একটা কশেরুকায় তুমি দেখো, এটা হচ্ছে ধরো একটা কশেরুকার উপরের সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, সুপিরিয়র মানে উপরে, আর এটা হচ্ছে তার নিচের দিকে ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস। দুইটা থাকে এরকম উপরে নিচে। এখন ঘটনাটা কি হয় দেখো, একটা কশেরুকা আরেকটা কশেরুকার সাথে কিভাবে যুক্ত হয়। এই যে একটা কশেরুকার এখানে তুমি দেখতেছো ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস, এই যে অংশটা বর্ধিত অংশ, এইটা, এই ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস আর অন্য একটা কশেরুকার ওর সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, দুইটা কানেক্টেড হয়। ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে সংযুক্ত হয়। তাহলে দেখো এই জায়গাটায় আমরা কি দেখলাম, এইখানে তোমার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস সুপিরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে এই যে বন্ধন করলো, দেখছো একটা যুক্ত হলো। এইটাকে বলে কি? এই যে ওদের মধ্যে সন্ধি, ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। এগুলাকে কি বলে? ইন্টারভার্টিব্রাল জয়েন্ট। ঠিক আছে, তো এইগুলা হইলো, যাই হোক এটা আমাদের যুক্ত হইলো আর্টিকুলার প্রসেসগুলো। আমাদের এতটুকু এটা মানে মাথায় বুঝার জন্য তোমাদের আসবে, এটা পরীক্ষায় আসবে না যে কেমনে হইলো দেখাও, নো, তোমার এটা বুঝার জন্য ভাই একটু বললাম, দেখাই দিলাম যে আসলে কি। দেখো একটার ইনফেরিয়র আর নিচেরটার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস কিভাবে জয়েন করলো, কিভাবে জয়েন করলো, রাইট? এই যে এখানে ছবিটাতে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এই হচ্ছে আর্টিকুলার প্রসেসের ব্যাপার। ওকে, হ্যাঁ হ্যাঁ ভাইয়ার ফুল প্লেলিস্ট আছে, তোমরা ডক্টর হৃদয় এই চ্যানেলটায় সাবস্ক্রাইব করো।
ওইখানে পাবা, ওইখানে দেখবা বায়োবস ফুল ওয়ান শট প্লেলিস্ট আছে, অনেক চ্যাপ্টার অলরেডি, রক্ত, অণুজীব, পরিপাক, তোমার হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব, নগ্নবীজি, টিস্যুতন্ত্র, সব চ্যাপ্টার মোটামুটি ওইখানে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে আরো যাবে এই যে ক্লাসের মাধ্যমে, ঠিক আছে? ওকে, সো এরপরে আমরা যাই, দেখো এখানে বাহু। তো বাহু আমাদের এই যে অনেক অস্থি, 206টা অস্থির মধ্যে আমাদের সৃজনশীলে আসে এই যে হিউমেরাস, ফিমার। পায়ে এই যে হাতের এই অস্থিটাকে কি বলে আমরা? হিউমেরাস। এইটাকে বাইরের এই যে কনুইয়ের নিচে এই বাইরের অস্থিটাকে কি বলে? রেডিয়াস। ভিতরেরটাকে আলনা। ওই যে বলি না ঘরের আলনা ভিতরেই থাকে, ঘরের আলনা ঘরেই থাকে, ভিতরে থাকে। সো এই যে ভিতরের দিকে আলনা, তুমি হাতটা কিভাবে করো? বাইরের রেডিয়াস। এখন এখানে দেখো হিউমেরাস, আমার প্রশ্ন, তো হিউমেরাসের কি কি পার্ট আছে, হিউমেরাসটাকে তুমি কিভাবে চিনবা, এটা নিয়ে আমাদের ব্যাপার। তো আসলে আমরা প্রথমেই ধরো এইরকম একটা অস্থি আঁকি, হ্যাঁ, এরকম একটা অস্থি ওর মতো, নিচে এরকম। আচ্ছা, তো এইখানে তুমি একটু খেয়াল করো, এই জায়গায় আচ্ছা এরকম একটা অস্থির ছবি তোমাদেরকে দিয়ে দিবে, এরকম একটা অস্থির ছবি তোমাদেরকে প্রশ্নে দিয়ে বলবে এটা কোন অস্থি, শনাক্ত করো, ওর বৈশিষ্ট্যগুলো লিখো, কি কি আছে সেখানে, কি কি পাবা। ওকে, তো এই যে তুমি হিউমেরাস চিনবা কিভাবে জানো? হিউমেরাসের মাথাটা একদম ছোট, মানে এই মাথাটা একদম দেহের সাথে একদম লাগানো, ওর আলাদা করে ঘাড় নাই। এই যে দেখো, ধরো এটা আমার দেহ, এটা কি আমার মাথা, এটা কি ঘাড়। তো আমার ঘাড়টা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে, ভালো একদম লম্বা ঘাড় আছে। তো হিউমেরাসের ঘাড় যেটা, এটা না এত প্রমিনেন্ট না, ওরটা ওর মাথাটা ওর দেহের সাথে একদম লাগানো, মানে একদম ঘাড় নাই বললেই চলে, বুঝতে পারছো? তো এইটা তখন তুমি দেখলে বুঝবা যে এটা হচ্ছে হিউমেরাস, যার কোনো আলাদা করে ঘাড় নাই। ফিমার তাহলে কেমনে চিনবো ভাইয়া? ফিমারে তুমি দেখবা যে ধরো ফিমারে আমি একটু বুঝাই যে ফিমারে ধরো এটা ওর ফিমার, এইখান থেকে তুমি একটা ওর ঘাড় পাবা, ঘাড় পাবা, আর এইখানে তুমি মাথা পাবা। তার মানে ফিমারে তুমি মাথার পরে ঘাড়টাকে বুঝতে পারবা। তাহলে যেখানে ঘাড় আছে তার মানে আলাদা করে ঘাড়টাকে বোঝা যায়, সেটা হচ্ছে ফিমার, এই যে পায়ের ফিমার। আর যেখানে ঘাড়টাকে আলাদা করে বোঝা যাচ্ছে না, আলাদা মাথা আর বডিটারে মনে হচ্ছে একসাথে লাগানো, এইটাকে আমরা হিউমেরাস বলি। ওকে, তো চেনার উপায়টা হচ্ছে এটা, চেনার উপায়টা কি এটা। ওকে, বুঝা গেছে? চেনার উপায় হচ্ছে এটা। এইবার এখন আসো যে এইখানে আমরা যেটা বলতেছি যে হিউমেরাস, হিউমেরাসের এই যে কথাটা, তো তুমি এখানে দেখো প্রথম নাম্বার 1 আমরা কি পাচ্ছি? এখানে একটা গোল মস্তক পাই, তাই না? তো এখানে একটা গোলাকার মস্তক আছে। ওকে, দেখো এটা হচ্ছে গোলাকার মস্তক। ওকে, মস্তক, এই যে এটা হচ্ছে মস্তক, এটা কি তার মস্তক। ওকে ফাইন। এবার এই জায়গায় তার একটু উঁচু দুইটা অংশ আছে, টিউবারকল বলে। এই যে এইদিকে উঁচু উঁচু দুইটা অংশ আছে, এদেরকে বলে কি? টিউবারকল। টিউবারকল, ঠিক আছে? এই যে উঁচু উঁচু দুইটা অংশ থাকে, এইখানেও তুমি দেখতে পারবা এই যে এই অস্থিতে এরকম দুইটা উঁচু অংশ থাকে, হ্যাঁ, এটাকে বলে টিউবারকল। তাহলে আমরা বললাম কি, ওর কি আছে এখানে? বড় ও ছোট টিউবারকল আছে। ওকে, টিউবারকল আছে, বড় ছোট টিউবারকল থাকে। আচ্ছা, এটা বুঝলাম। তারপরে আমরা এই দিক থেকে যদি আরেকটু যাই, এইখানে তুমি একটা ওর গ্রীবা পাবা, এই যে ঘাড়ে এই জায়গাটা, এই জায়গাটায় কি, এইটা হচ্ছে ওকে বলা হয় সার্জিক্যাল গ্রীবা। এখানে হয় কি, এটা ঘাড়ের এই জায়গাটা হচ্ছে তার সচরাচর দুর্ঘটনায় ভেঙে যায়, ফাটল ধরে। তো এই জন্য এই পয়েন্টটাকে কি বলে? সার্জিক্যাল গ্রীবা। সার্জিক্যাল কি বলে বলতো? গ্রীবা, রাইট? সার্জিক্যাল গ্রীবা বলে।
তাহলে আমরা এখানে আরেকটা পয়েন্ট বুঝলাম, ওর কি আছে বলতো, এইখানে আমরা ওর সার্জিক্যাল গ্রিবা। তাহলে সার্জিক্যাল কেন? কারণ এখানে ভাইয়া বেশি বেশি সার্জারি করা লাগতেছে, রাইট? বেশি বেশি সার্জারি করা লাগতেছে, তাই এটার নাম সার্জিক্যাল গ্রিবা। ওকে, তারপরে আসো, সার্জিক্যাল গ্রিবা থাকে, বুঝলাম। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্টে কি বলছে দেখো এখানে। এরপরে এই যে মাঝের দিকে একটা খসখসে অঞ্চল থাকে, এই যে এই জায়গাটায় যেখানে সে একটা পেশি সংযুক্ত হয়, এটা খসখসে অঞ্চল, এইটাকে বলে রিজ, ডেলটয়েড রিজ। ঠিক আছে, কি বলে? ডেলটয়েড রিজ। তোমরা কিন্তু ছবি আঁকবা, লেবেলিং করবা, এগুলো করবা, বৈশিষ্ট্যগুলো লিখবা। তাহলে এখানে কি থাকে? ডেলটয়েড রিজ নামে একটা খসখসে অঞ্চল, ডেলটয়েড রিজ নামক খসখসে অঞ্চল, অঞ্চল। ঠিক আছে, ডেলটয়েড রিজ নামে খসখসে অঞ্চল। এরপরে কি, এই যে তুমি দেখো এইখানে যে বাঁকানো অংশটা দেখতেছো, এই যে বাঁকানো অংশ একটু বেঁকে গেছে, এই উঁচু বাঁকানো, এই যে এটাকে কি বলে? এটাকে বলে এপিকন্ডাইল। তাহলে ওদের এপিকন্ডাইল আছে, এপিকন্ডাইল আছে, এই যে দুই পাশে এগুলো হচ্ছে এপিকন্ডাইল, একটু বাঁকানো। হ্যাঁ, এটাকে কি বলে? এপিকন্ডাইল। এইবার আসো তার নিচের দিকে, এইখানে কি আছে? এইটাকে কি বলে? যে গোল গোল, হ্যাঁ, গোল গোল, এগুলাকে কি বলে জানো? গোল এই অংশটাকে কি বলে? এই পাশে যে গোল অংশটা থাকে এটাকে বলে ক্যাপিচুলাম। এই যে দেখো ক্যাপিচুলাম, এই যে গোল একটা অংশ দেখা যাচ্ছে, এটাকে বলে ক্যাপিচুলাম। তাহলে এটাকে আমরা এইভাবে লিখবো, গোলাকার ক্যাপিচুলাম। নিচের দিকে তার কি আছে বলতো? গোলাকার ক্যাপিচুলাম, ক্যাপ, ক্যাপের মতো গোল, তাহলে ক্যাপিচুলাম, গোলাকার ক্যাপিচুলাম থাকে, গোলাকার ক্যাপিচুলাম। ঠিক আছে, এই যে এটা। আর এরপরে এই যে অংশটা এইদিকে থাকে হচ্ছে ট্রকলিয়া। হ্যাঁ, ট্রকলিয়া একটু মনে হবে যে চতুর্ভুজ আকৃতি বা আয়তাকৃতির একটা অংশ থাকে, ট্রকলিয়া থাকে, ট্রকলিয়া বলা হয়, ট্রকলিয়া থাকে। গট ইট? সব হচ্ছে এই পার্ট, এগুলো হচ্ছে পুরোটা। তাহলে আমরা দেখলাম কি এখানে বলতো, ঊর্ধ্ববাহুর অস্থির এই জায়গাটায়, ঊর্ধ্ববাহুর এটা হচ্ছে আমাদের হিউমেরাস, হিউমেরাসে আমরা ওর ছবিটা আঁকলাম, আসবে ছবিটাকে লেবেলিং করলাম, এবং ওর বৈশিষ্ট্যগুলো আমরা লিখতে পারলাম যে কি কি আছে এখানে। মস্তক, সার্জিক্যাল গ্রিবা, বড় ও ছোট টিউবারকল আছে, এই যে উপরে উঁচু উঁচু এগুলা বড় ও ছোট টিউবারকল, মাঝের দিকে ডেলটয়েড রিজ আছে, এইদিকে নিচের দিকে উঁচু অংশ বাঁকানো, উঁচু অংশ এপিকন্ডাইল, আর তার নিচে একদম এখানে আমার গোলাকার একটা অংশ আছে, এটাকে বলে ক্যাপিচুলাম, এই যে ক্যাপিচুলাম, আর তার পাশে এরকম একটা আয়তাকার একটা অংশ আছে, এটাকে বলে ট্রকলিয়া। এটাকে কি বলে? ট্রকলিয়া। তাহলে আমরা এই নামগুলো আমাদের মনে রাখতে হবে, এই হিউমেরাস থেকে প্রায় তোমাদেরকে দেয়। হিউমেরাস মানে রেডিয়াস আলনার তুলনায় এটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তো এখন হিউমেরাস শিখলা, সাথে একটু এটা অন্যগুলো একটু নামগুলো বলে দেই। এখানে এটা কি? স্ক্যাপুলা। এই জায়গায় এই অস্থিটার নাম কি? যে বাঁকানো, এই যে ধরলে এখানে বোঝা যায়, ক্ল্যাভিকল। এইদিকে কি? রেডিয়াস আলনা। কবজির অস্থিগুলোকে কি বলে? কার্পাল। আর এইখানের অস্থিগুলোকে কি বলে? মেটাকার্পাল। আর এই আঙ্গুলের অস্থিগুলোকে বলে ফ্যালাঞ্জাস। ওকে, দ্যাটস দ্য থিং। ওকে, যদি ওগুলো আসবে না, আসবে এটা। ওকে, সবাই এটা বুঝছি, রাইট? হুম, সবাই এটা বুঝছি, বলো। বলো, ইজন্ট ইট ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা ফিমার, ফিমার নিয়ে একটু জানবো। দেখো, হ্যাঁ, ফিমারের এই যে ব্যাপারগুলো নিয়ে আমরা একটু জানবো। তো ফিমার কি আছে দেখো, ফিমার আমাদের দেহের সবচেয়ে বড় অস্থি। ফিমারের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে দেখো একটা ঘাড় আছে, মাথাটা এখানে, এখানে ঘাড়, তারপরে হচ্ছে বাকি অংশ। তো আমরা ফিমারকে যখন আমরা আঁকতে যাব, ফিমারের, ফিমারের এটা হচ্ছে এরকম যে ধরো
এভাবে দিব, দিয়ে তারপরে এই যে নিচের এই অংশটা একটু চওড়া হয়। ওকে, নিচের এই অংশটা একটু চওড়া হবে। এটা হচ্ছে ওর টোটাল ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা ওর পায়ের এই অংশটা আমরা ড্র করলাম, যে পায়ের এই অংশটাতে কি বলতেছে দেখো, এটা হচ্ছে তার মস্তক, এটা কি তার মস্তক। ওকে ফাইন, এটা হচ্ছে তার গ্রীবা, গ্রীবা। ওকে গ্রীবা, এই যে উঁচু যে দুইটা অংশ এইটাকে বলা হয় ট্রোক্যান্টার। এই যে দেখো বর্ধিত এই অংশটাকে আমরা কি বলি, ট্রোক্যান্টার। তাহলে এই যে এটা হচ্ছে বড় ট্রোক্যান্টার, বড় ট্রোক্যান্টার, ট্রোক্যান্টার। ঠিক আছে, আর এইটা হচ্ছে ছোট ট্রোক্যান্টার, এটা কি ছোট ট্রোক্যান্টার। ঠিক আছে, তাহলে এইখানে দুইটা অংশ বর্ধিত, একটা উঁচু অংশ, একটা বড় ট্রোক্যান্টার, ছোট ট্রোক্যান্টার, এতটুকু। এরপরে নিচের দিকে এই যে আসার পরে এখানে দেখো বড় উঁচু উঁচু মোটা দুইটা অংশ দেখা যাচ্ছে, এগুলা এই যে দেখো এগুলা, এগুলো কি কি বলে, এদেরকে বলে কন্ডাইল। এদেরকে কি বলে বলো তো, কন্ডাইল বলে, রাইট? এদেরকে বলা হয় কন্ডাইল। কন্ডাইল, দুইটা কন্ডাইল। আর এই দুইটা কন্ডাইলের মাঝে তুমি এখানে দেখো একটা ছিদ্র পাওয়া যাবে। ঠিক আছে, দুইটা কন্ডাইল, বড় বড় কন্ডাইল, এদের মাঝে একটা ফাঁকা জায়গা পাওয়া যায়, এইটাকে বলা হয় আন্তঃকন্ডাইলার ছিদ্র। এটাকে কি বলবো বলো, আন্তঃকন্ডাইলার ছিদ্র। ঠিক আছে, এটাকে বলি আন্তঃকন্ডাইলার ছিদ্র। ঠিক আছে, ওকে, সবাই এতটুকু আমরা বুঝছি। তাহলে আমাদের ফিমার নিয়ে যা জানা দরকার, যে ফিমারের মস্তক, ফিমারটা দেখতে কেমন, ফিমারের লম্বা এরকম একটা পার্ট আছে, তারপরে এইখান থেকে তোমার হচ্ছে যে কি কি ট্রোক্যান্টার, ট্রোক্যান্টার গুলোর এখান থেকে কন্ডাইল, কন্ডাইলের থেকে আন্তঃকন্ডাইলার ছিদ্র, এই ব্যাপারগুলো আমরা যদি লিখতে পারি, ছবি এঁকে একটু পয়েন্ট করে এভাবে লিখে দিতে পারি, এবং এইটা হচ্ছে আমাদের সবচেয়ে দীর্ঘ অস্থি ফিমার, তাহলে আমাদের এখান থেকে এর চেয়ে বেশি কিছু আর প্রয়োজন পড়তেছে না। ঠিক আছে, এর চেয়ে বেশি কিছু আর প্রয়োজন পড়তেছে না। তাহলে আমরা হিউমেরাস শিখে ফেললাম, ফিমারও শিখে ফেললাম, রাইট? দুইটাই। তাহলে আমাদের দুইটাকে আমরা কিভাবে পার্থক্য করব আবারও বলে দিচ্ছি, যে ফিমারে তুমি কি পাবা, ফিমারে তুমি এরকম একটা লম্বা অংশ পাবা, লম্বা অংশ দিয়ে এই যে এরকম মাথা, মাথার পরে একটা লম্বা ঘাড় পাবা, লম্বা ঘাড়, এটা হচ্ছে ফিমার। ওকে, এটা হচ্ছে ফিমারকে চিনবা। আর হিউমেরাসকে চিনবা কিভাবে, হিউমেরাস ভাইয়া এমন কিছুই না, হিউমেরাসটা এরকম কোন আলাদা ঘাড়ের মতো কিছু নাই, একদম সোজা এরকম একটা মাথা, শেষ, আলাদা এরকম লম্বা ঘাড় নাই। তো এইটা এইভাবে দেখলে তুমি এটা বুঝবা এটা হিউমেরাস। মস্তকের দিকে তাকাবা, মস্তকের দিকে তাকাবা, হ্যাঁ, কারণ নিচের পার্ট দেখলে অনেক সময় নাও চিনতে পারো, বাট মস্তকের এই জায়গাটা দেখলেই তুমি বুঝে যাবা, এখানে দেখো ঘাড় নাই, আলাদা কোনো ঘাড় নাই, এখানে লম্বা একটা ঘাড় আছে। দ্যাটস দ্য থিং। এখন আসো আমরা এই যে অস্থির টোটাল ব্যাপারগুলো আমরা একবার রিভাইজ করে নেই, তাহলে আমাদের জন্য হয়তো এই জিনিসটা ইজি লাগবে বা বুঝতে সহজ হবে। তো প্রথমত আমরা কি বলছি, আমাদের মাথার এই যে অংশটা, আমাদের অক্ষীয় কঙ্কাল, এই যে অক্ষ বরাবর যেগুলো আছে 80টা অস্থি, রাইট? 80টা অস্থি। তো 80টা অস্থির মধ্যে আমাদের করটি, অর্থাৎ এই জায়গাটুকুর মধ্যে আমাদের কতগুলা, 29টা অস্থি এই জায়গাগুলোর মধ্যে। এর মধ্যে করটিকাতে কয়টা, 8টা। করটিকা কোনটা, আমাদের ব্রেইনের চারপাশ, এই যে ব্রেইনের চারপাশ, এটা হচ্ছে করটিকা। এখানে 8টা অস্থি, এই যে ফ্রন্টাল, প্যারাইটাল, এই অস্থিগুলোর নাম। হ্যাঁ, এরপরে মুখমণ্ডলীয়, মুখমণ্ডলীয় এটা মাঝে মাঝে তোমাদের বলে এগুলো অস্থি সংখ্যা কয়টা আছে, মানে এগুলো একটু জেনে রাখার জন্য এমসিকিউতে বেশি আসে, 14টা। মুখমণ্ডলীয় অস্থি কয়টা, 14টা। ঠিক আছে, এটা হলো। এরপরে দেখো এইখানে তোমার কি আছে, করটি, করটি কয়টা, যে করটির মধ্যে কর্ণাস্থি, কর্ণাস্থি 6টা, কানের ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, তাই না, কানে প্রতি কানে 3টা করে, 2 কানে 6টা। হাইওয়েড অস্থি, এটা গলার এই উপরের দিকে থাকে, হাইওয়েড। ওকে, গেল। এরপরে আসো মেরুদণ্ড, আমরা পড়েছি মেরুদণ্ড আমাদের কয়টা, 26টা, তাই না, 7, 12, 5, 1, 1, এই সিকুয়েন্সিয়ালি আমাদের মেরুদণ্ড 26টা। বক্ষপিঞ্জর, এই যে বক্ষের এই জায়গাটায় আমাদের কয়টা অস্থি, বক্ষের এই জায়গাটায় আমাদের 12 জোড়া পরশুকা। কয় জোড়া, 12 জোড়া পরশুকা। তাহলে 12 জোড়া, 12 × 2 24, প্লাস আমাদের মাঝে একটা কি আছে, স্টার্নাম আছে, সো 24 আর 1 স্টার্নাম, 25টা অস্থি। তাহলে আমাদের বক্ষপিঞ্জরে কয়টা অস্থি বলো, 25টা অস্থি। বক্ষপিঞ্জরে 25টা অস্থি। এবার আসি আমরা উপাঙ্গীয় কঙ্কালের পয়েন্ট। উপাঙ্গীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কালে কি বলছে, বক্ষ অস্থি চক্র, স্ক্যাপুলা আর ক্ল্যাভিকল, 2, 2, 4, হ্যাঁ, কি 2, 2, 4, স্ক্যাপুলা, ক্ল্যাভিকল। বাহু,
এখানে কি বলছে দেখো, এই যে আমাদের এক হাতে 30টা অস্থি, তাহলে 2 হাত মিলায় আমাদের কয়টা? 60। 2 হাত মিলায় 60, এক হাতে 30টা। হিউমেরাস, রেডিয়াস, আলনা কয়টা? 3টা। এখানে কার্পাল আছে 8টা, কয়টা হলো? 3 আর 8 11। এখানে মেটাকার্পালের পরে এই যে আঙ্গুলের এই যেগুলো মেটাকার্পাল আছে 5টা আঙ্গুলের জন্য 5টা, তাহলে 11 আর 5 16। আর এই যে আঙ্গুলের যে ফ্যালাঞ্জেস এটা আছে 14টা, 16 আর 14 30। তাহলে আমাদের প্রতি হাতে 30, তাহলে 2 হাত মিলায় 60। এরপরে আসো কোমরে, আমাদের শ্রোণী অস্থি চক্র। শ্রোণী অস্থি চক্র কোমরে কয়টা? হিপ বোন 2টা, আমাদের 2টা হিপ বোন, হিপ বোন 2টা থাকে আমাদের, ঠিক আছে, ডানে একটা বামে একটা। ফাইন। এরপরে আসি আমরা এইখানে দেখো পায়ের ক্ষেত্রে, পায়ে কি কি আছে আমাদের? ফিমার, ফিমারের নিচে হাঁটুর এখানে সামনে একটা অস্থি আছে ছোট্ট, প্যাটেলা বলে। এই যে ফিমার, এই যে প্যাটেলা বলে, এটা হচ্ছে হাঁটুর উপরে আছে প্যাটেলা। হাঁটুর নিচে কি কি? টিবিয়া, ফিবুলা। টিবিয়া, ফিবুলা, এটা হচ্ছে হাঁটুর নিচে। ওকে। গোড়ালিতে টার্সাল অস্থি কয়টা? 7টা। গোড়ালিতে টার্সাল অস্থি কয়টা? 7টা। আমি এগুলো জাস্ট একটু তোমাদেরকে ওভারভিউ দিচ্ছি, হ্যাঁ, যদি এগুলো থেকে সৃজনশীল আসে না। তো গোড়ালিতে টার্সাল 7টা, তাহলে কয়টা হলো? 7। এদিকে ফিমার 8, টিবিয়া 9, ফিবুলা 10, প্যাটেলা 11। এবার আসো পায়ের 5টা আঙ্গুলের জন্য 5টা মেটাটার্সাল, তাহলে কত হলো? 11 আর 5 16। পায়ের 5টা আঙ্গুলে 14টা ফ্যালাঞ্জেস অস্থি, তাহলে 16 আর 14 কত? তোমার হচ্ছে 30। তাহলে একটা পায়ে তোমার 30, তাহলে 2 পায়ে 60। সো এই যে তোমার টোটাল ক্যালকুলেশন করলে তুমি উপাঙ্গীয় কঙ্কাল অর্থাৎ যেগুলো সাইডে, হ্যাঁ, পাশে, এগুলোর সংখ্যা পাবা 126। কত পাবা? 126 পাবা। এইটা হচ্ছে ব্যাপার। ওকে, এই হচ্ছে তোমার টোটাল এইখানের হিসাব। আমরা এটা একটা আইডিয়া নিয়ে নিলাম। এবার আমাদের নেক্সট ইম্পর্টেন্ট টপিক, সৃজনশীল অনেক আসে, সেটা হচ্ছে এই যে দেখো অস্থি। তো অস্থি কি? একটা রক্ত সমৃদ্ধ, খনিজ সমৃদ্ধ, একটা শক্ত যোজক টিস্যু, যাদের মাতৃকা কঠিন পদার্থ দিয়ে তৈরি। তাহলে একটা শক্ত যোজক টিস্যু হচ্ছে আমার এই অস্থি। অস্থি কি? এক ধরনের যোজক টিস্যু। রক্ত এক ধরনের যোজক টিস্যু, তবে সেটা তরল, আর অস্থি হচ্ছে কঠিন যোজক টিস্যু। ওকে, ফাইন। সো এটাতে অনেক রক্ত থাকে, খনিজ থাকে, ক্যালসিয়াম থাকে, এগুলো থাকে। তো আমি যদি বলি একটা অস্থির কয়টা অংশ, কি কি উপাদান ওর ভিতরে থাকে? একটা অস্থির ভিতরে আমরা 2 ধরনের উপাদান পাই, একটা হচ্ছে জৈব আর একটা কি? অজৈব। জৈব মানে কি? যেগুলো কার্বনযুক্ত যৌগ, তাই না? তো কার্বনযুক্ত যৌগের মধ্যে আমরা কি কি পাই জানো? কোলাজেন পাই, গ্লাইকোপ্রোটিন পাই। গ্লাইকোপ্রোটিন মানে কি? এখানে গ্লুকোজ প্লাস প্রোটিনের অংশ, এরা মিলে গ্লাইকোপ্রোটিন হয়েছে। আর কোলাজেন তন্তু থাকবে। অস্থিতে কোলাজেন থাকে দেখেই অস্থি এত শক্ত, অস্থিতে কোলাজেন থাকে, রাইট? ওকে, তাহলে আমরা এইখানে বুঝলাম যে জৈব অংশে আমার, এই অস্থির জৈব অংশে আমার কোলাজেন থাকবে, আর কি থাকবে? গ্লাইকোপ্রোটিন থাকবে, এগুলোর কথা বলা হচ্ছে। আর অজৈব অংশে কি থাকে? অজৈব মানে ওই যে ফসফেট, ক্যালসিয়াম, এগুলো, ম্যাগনেসিয়াম, দেখো বাইকার্বনেট, হ্যাঁ, বাইকার্বনেট আয়ন, তারপরে হচ্ছে ফসফেট, ফসফেট, তারপরে হচ্ছে যে তোমার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে আয়নগুলা যেগুলো অজৈব, এগুলোও কিন্তু আমার অস্থির ভিতরে থাকে। তাহলে অস্থির উপাদান বললে আমরা বলবো যে ভাইয়া জৈব অজৈব 2টা থাকে। তো এরা হচ্ছে জৈব আর অজৈব অংশ। ওকে, ঠিক আছে। ঠিক আছে, ডান। এখন আসি এই অস্থির আবরণটা নিয়ে। অস্থির আবরণ, ধরো একটা যে কোনো কিছুর আবরণ থাকে, তাই না? তো অস্থির আবরণটাকে আমরা কি বলি? অস্থির আবরণ চারপাশ থেকে ঘিরে রাখছে। তো মনে রাখবা অস্থিকে ইংরেজিতে আমরা বলি অস্টিও। কি বলি? অস্টিও। তো অস্টিও মানে অস্থি, বাংলায় আমরা বলি অস্থি। সো এই অস্থিকে চারপাশ দিয়ে ঘিরে রাখছে, তাহলে ওর আবরণের নাম কি হবে? পেরিঅস্টিয়াম। ওর আবরণের নাম কি বলো? পেরিঅস্টিয়াম। এটা হচ্ছে ওর আবরণ, তাহলে পেরিঅস্টিয়াম, ঠিক আছে, আবরণ হলো। এবার একটা মজার ব্যাপার, এর মজার ব্যাপার হচ্ছে ভাইয়া এই অস্থি, এই যে আমরা অস্থি নিয়ে হাড্ডি, সহজ বাংলায় বললে হাড্ডি,
এই অস্থিটা কয় রকমের হতে পারে? এটা একটা প্রশ্ন। ভাইয়া অস্থিটা কয় রকমের সাধারণত? তো আমরা দেখো এই যে উপাদানের ঘনত্ব ও গঠনের উপরে ভিত্তি করে আমরা দুইটা ভাগ করছি, একটা হচ্ছে নিরেট, একটা হচ্ছে স্পঞ্জি। তাহলে আমরা কি বলছি? অস্থির ক্ষেত্রে একটা হচ্ছে নিরেট, একটা কি নিরেট, আর একটা হচ্ছে স্পঞ্জি, রাইট? একটা কি নিরেট আর একটা স্পঞ্জি, এটা বলছে। একটা নিরেট একটা স্পঞ্জ, তাই তো? নিরেট এবং স্পঞ্জি। তো নিরেট মানে কি? অনেক শক্ত হবে, অনেক শক্ত হবে। স্পঞ্জিটা কি হবে বলো তো? স্পঞ্জিটা কেমন হবে? একটু নরম হবে, রাইট? স্পঞ্জিটা একটু নরম, স্পঞ্জের মতো, তাই না? আর নিরেটটা কি? একটু শক্ত। নিরেটটা হ্যাঁ একটু শক্ত। তো আমরা এই জায়গায় একবার আসবো, নিরেট অস্থির ভিতরে কি থাকে যেটার জন্য ভাইয়া এটা এত শক্ত হয়? ওর ভিতরে ওর এখানে কি থাকে? এই যে দেখো আমরা বলছি যে লম্বা অস্থিগুলোর বাহিরের অংশ নিরেট। তুমি দেখো এই যে দেখো এটা একটা অস্থি, ওর এই যে বাইরের এই অংশটা, এই যে বাইরের দেখো এই যে এই অংশগুলা বাইরের, হ্যাঁ এই যে বাইরের, এগুলো কি শক্ত থাকে না? তুমি কখনো মুরগির হাড্ডি মাঝখানে এগুলা দেখছো? এগুলোকে ভাঙতে অনেক শক্ত থাকে না? ভাঙতে অনেক কষ্ট হয়। এই যে শক্ত অংশটা বাইরের, তাই না? দেখে কামড়াইলে অনেক জোরে দাঁত দিয়ে একদম মানে অনেক জোরে চাপ দিলে একটু ভাঙে। সো এগুলো অনেক শক্ত। এইটাই হচ্ছে নিরেট অস্থি, এটাই কি নিরেট। আর এর ভিতরের দিকে ওই যে দেখবা মুরগি যখন ওই যে রানের পিসটা খাও, কিছু জায়গা অনেক নরম থাকে না? ওই যে উপরের জায়গাটা একটু নরম থাকে না, আবার নিচের জায়গাটা একটু নরম নরম থাকে না? ওটা হচ্ছে স্পঞ্জি। ওই নরম অংশটা হচ্ছে স্পঞ্জি, ঠিক আছে? যে জায়গাটা আমরা একটু চাপ চাপ দিলে ইজিলি ভেঙে যায় কামড় দিলেই। তো এটা হচ্ছে স্পঞ্জি, আর বাইরের শক্তটা নিরেট। এখন নিরেট অস্থি কেন নিরেট? এখানে কি থাকে? এইখানে একটা বিশেষ গঠন থাকে যেটাকে বলা হয় হ্যাভার্সিয়ান তন্ত্র। এটাকে কি বলে বলতো? হ্যাভার্সিয়ান তন্ত্র। এই জিনিসটাই আমাদের আঁকতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হ্যাভার্সিয়ান তন্ত্র আমরা আঁকবো, এটার গঠন শিখবো, এটা আমাদের সৃজনশীলে প্রচুর আসে, এটা আমরা জানবো। ওকে, আচ্ছা। সো এইটা তোমরা পরে মানে এটা হচ্ছে তোমাদের লিখার জন্য পিডিএফটা তোমরা ক্যাপশনে পিন করা পাবা। এই পিডিএফটা তোমাদের কাছে ইউটিউবে তোমরা পেয়ে যাবা, ডোন্ট ওয়ারি। হৃদয় ভাইয়ের চ্যানেলে এখানেই পাবা, ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে তোমরা খুঁজলেই এটা পাবা। তো আমি এটার আগে তোমাদেরকে একে দেখাই যেটা তোমাদের লাগবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ। হ্যাঁ, এটা আমরা এখানে যাই পড়তেছি সবই কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখানে দেখো হ্যাভার্সিয়ান তন্ত্র মানে এটা নিরেট অস্থির একটা একক, মানে এরকম অসংখ্য হ্যাভার্সিয়ান তন্ত্র এখানে থাকে। ওকে, তো আমি যখন প্রথমে এই জায়গাটায় আসবো, দেখি এখান থেকে আমরা আঁকবো প্রথমে একটা ছোট্ট ছোট্ট নালি দেই। এটা হচ্ছে হ্যাভার্সিয়ান নালি, ঠিক আছে? এটা নালি। ওকে, এবার ওকে দাঁড়াও, এইখান থেকে অন্য কালার দেই। ওকে, এই দিলাম। এরকম গোল গোল অনেকগুলো লেয়ার আঁকবা, ঠিক আছে? কি দিবা? এরকম গোল গোল অনেকগুলা লেয়ার দিব। এটা দিলাম। ওকে, এতটুকু থাকলেই হবে। এরকম আমি গোল গোল কিছু লেয়ার রাখবো, দিলাম। এবার এর ভিতরে আমরা কি করব দেখো, কিছু ফাঁকা ফাঁকা গহ্বর রাখবো। এই যে এরকম ফাঁকা ফাঁকা গহ্বর রাখবো, এভাবে দাও, দিতে থাকবা। হ্যাঁ, দিবা, এই যে এভাবে দাও। এরকম দিলাম। এখন এই গহ্বরগুলোর নাম কি? এই গহ্বরগুলা কি? এই যে স্তর আপনি গোল গোল স্তর আঁকলেন, এগুলো কি? এগুলো আমরা একটু দেখি। তো দেখো প্রথমে এই স্তরগুলোর নাম, এই যে গোল গোল স্তর আঁকলাম, এদেরকে বলা হয় ল্যামেলি। এরকম 5 থেকে 15টা ল্যামেলি স্তর থাকে। আমি এখানে কয়টা দিলাম? 1 2 3 4 5, 5টা দিছি। ওকে ফাইন। সো ল্যামেলি এগুলো হচ্ছে স্তর, এই স্তরগুলোকে বলা হয় ল্যামেলি। এবার স্তরের মধ্যে এই যে গহ্বর, গোল গোল আমি এরকম গহ্বর দিলাম, এইটাকে কি বলে? ল্যাকুনা। এটাকে কি বলবে বলো তো? ল্যাকুনা। এখন
এই ল্যাকুনা এটা তো ফাঁকা, ওর ভিতরে কি থাকে? ওর ভিতরে থাকে হচ্ছে অস্থিকোষ। কি বলে? এদের ভিতরে কি থাকে? এরকম দিয়ে দিবা, এগুলো হচ্ছে কোষ। হ্যাঁ, এরকম করে দিয়ে দিবা, এগুলো কি কোষ। অস্থির কোষ থাকে না? অস্থিতে আমরা জানি 4 রকমের কোষ থাকে। হ্যাঁ, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওপ্রোজেনিটর, এরকম থাকে। তো এই এর মধ্যে অস্টিওসাইট, এটা এখানে আমরা এই যে ল্যাকুনার ভিতরে এই অস্টিওসাইট অস্থি কোষগুলো দেখা যায়। তাহলে এটা কি? অস্থি কোষ, এটাই লিখ দাও। অস্থির কোষগুলা এই ল্যাকুনার ভিতরে থাকে। ফাইন, ওকে। এবার এই যে একটা ল্যাকুনা আরেকটা ল্যাকুনার সাথে সংযোগ করে কিভাবে, মানে ওর সাথে ওর সংযোগ আছে, মানে যোগাযোগ কিভাবে? তো আমরা এখন একটা বিশেষ জিনিস দেখব। দেখো, এই যে এরকম ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র নালী দেখছো? হ্যাঁ, এই যে দেখো, এরা দেখো একটা একটার সাথে সংযুক্ত। এই যে নালীগুলা দেখতেছো, যেগুলা একটা ল্যাকুনাকে আরেকটা ল্যাকুনার সাথে সংযোগ করছে, এই নালীগুলোকে আমরা বলি হচ্ছে, এই নালীগুলোকে আমরা কি বলি? এটাকে বলা হয় ক্যানেলিকুলি। ক্যানেলিকুলি, ক্যানেলিকুলি। তাহলে এই যে এইখানে যে চিকন চিকন নালী, এগুলোকে কি বলে? এগুলোকে বলে ক্যানেলিকুলি। ক্যানেলিকুলি, ঠিক আছে? ক্যানেল মানে কি? ছোট ছোট নালী। ক্যানেল মানে কি? ওই যে খাল, ক্যানেল, ক্যানেলের মতো নালী। তো এরা একটা ল্যাকুনাকে আরেকটা ল্যাকুনার সাথে যুক্ত করে। এরপরে আসো, এই যে ভিতরে, এটা সবচেয়ে ভিতরে এই নালীটাকে কি বলে? এইটাকে আমরা বলি হ্যাভার্সিয়ান নালী। এই নালীটাকে কি বলে? হ্যাভার্সিয়ান নালী। এইখানে এই নালীতে কি থাকে বলতো? এই নালীতে কি থাকবে? ধমনী, শিরা, এগুলো থাকবে। হ্যাভার্সিয়ান নালী এইখানে কি থাকে? ধমনী, এই যে ধরো ধমনীর অংশ, শিরা, এগুলো থাকে। ধমনী, শিরা, এগুলো থাকে নালীর ভিতরে। ওকে, তাহলে এইটা হচ্ছে পুরো ছবিটা। এই ছবিটা কিসের? এই ছবিটা কিসের বলো? এই ছবিটা, এটা হচ্ছে ভাইয়া, এভাবে লিখবা। এই ছবিটা প্রচুর আসে, প্রচুর আসে। এটা হচ্ছে একটা হ্যাভার্সিয়ান তন্ত্রের ছবি। হ্যাভার্সিয়ান তন্ত্র, এরকম অসংখ্য তন্ত্র নিয়ে তোমার ওই যে নিরেট অস্থি ওটা গঠিত, বুঝছো? এটাই থাকে। তো এখন এই যে আমরা এরকম অসংখ্য থাকে, তাহলে একটা তন্ত্রের এই যে একটা হ্যাভার্সিয়ান নালী আরেকটা তন্ত্রের হ্যাভার্সিয়ান নালীর সাথে কিভাবে যোগ করে, সংযোগ করে? এইটাকে বলে ভকম্যান্স নালী। এই যে একটা কথা দেখো, ভকম্যান্স নালী জিনিসটা কি? দেখো, হ্যাভার্সিয়ান নালীগুলো একে অপরের সাথে এর মাধ্যমে যুক্ত থাকে। ধরো এইটা একটা হ্যাভার্সিয়ান নালী, এইখানে ধরো এই ছবিটাতে দেখো, এইখানে এটা একটা হ্যাভার্সিয়ান নালী, এইখানে এটা একটা হ্যাভার্সিয়ান নালী। তাহলে এই যে ভাইয়া দেখো, দুইটা হ্যাভার্সিয়ান নালীকে যুক্ত করছে কে? এই যে যুক্ত করছে একটা ভকম্যান্স নালী। বিজ্ঞানী ভকম্যানের নাম অনুসারে এটা রাখা হয়েছে। তিনি এটা দেখতে পারছেন যে একটা হ্যাভার্সিয়ান তন্ত্রের এই যে নালীটা, এটা একটা হ্যাভার্সিয়ান তন্ত্রের নালী, এখানে একটা নালী। তো এই দুইটা নালীকে যোগ করছে কে? দুইটাকে যোগ করছে হচ্ছে ভকম্যান্স নালী। ভকম্যান্স নালী, দ্যাটস দ্য থিং। বুঝা গেল? হ্যাঁ, সবাই এইটা আমাকে বলো। এই জিনিসটা তোমাদের ভাইয়া যে কোনো না কোনো বোর্ডে এটা আসবেই। আমি বারবার বলতেছি, এটা না কোনো বোর্ডে এটা আসবেই। সো মাস্ট, হ্যাঁ, এটা মাস্ট। সবাই একটু বলো এটা বুঝছো কিনা, ভাইকে একটু জানাও। একটু বলো। তোমরা এটা বুঝে গেলে ভাইয়া মানে মোটামুটি বুঝে যাবো যে একটা মেইন পার্ট যেটা আমাদের আসে, নিরেট অস্থির গঠন, এটা আমাদের হয়ে গেছে। এটা একদম ইজি না? এটা এটা মাস্ট আসবে, যে কোনো পরীক্ষা এটা আসবে যে হ্যাভার্সিয়ান। এটা ওকে, ক্লিয়ার? আমাকে সবাই বলছো, ধরে নিলাম। আচ্ছা, তোমরা এটা বুঝতে পারছো, গুড। এবার আসি স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থিতে আহামরি কিছু নাই। কারণ কি? স্পঞ্জি অস্থি কেন নরম, কেন এটা শক্ত না?
কারণ ভাই এখানে হ্যাভার্সিয়ান তন্ত্র নাই, এখানে ক্যালসিয়াম কম থাকে, তো এটা নরম, হ্যাভার্সিয়ান তন্ত্র নাই, কিছু নাই। তো এই যে দেখো এখানে হালকা কিছু জিনিস জানবা, যে এই যে স্পঞ্জি অস্থির অপর নাম কি? ক্যান্সেলাস বা ট্রাবেকুলার অস্থি বলে। ওকে, এর কার্যকরী একককে ট্রাবেকুলা বলে। কি বলে? ট্রাবেকুলা। তাহলে এটার অপর নাম, ওর যেমন নিরেট অস্থির কার্যকরী অংশকে আমরা বলতেছিলাম কি? হ্যাভার্সিয়ান তন্ত্র। ওর কার্যকরী অংশকে বলা হয় ট্রাবেকুলা। আর এর প্রতিটা, এজন্য এই অস্থির অপর নামগুলো কি? ক্যান্সেলাস বা ট্রাবেকুলার অস্থি। ক্যান্সেলাস বা ট্রাবেকুলার অস্থি। তো এইটা দেখো এখানে হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে না, ক্যালসিয়াম কম থাকে। এগুলো পাওয়া যায় কোথায়? আমাদের করটিকায়, যে ব্রেইনের চারপাশে চ্যাপ্টা হাড় ও পাখিদের সকল অস্থি কেমন বলতো? স্পঞ্জি ধরনের। তাহলে এই যে এইখানে আমাদের করটিকার এই যে চারপাশের এগুলো কি? স্পঞ্জি ধরনের, একটু স্পঞ্জি ধরনের হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে এইটা হচ্ছে শিশুদের সকল অস্থি স্পঞ্জি, বাচ্চাদেরও যত হাড্ডি তুমি দেখবা এগুলো সবই স্পঞ্জি হয়। এখন নিরেট অস্থি স্পঞ্জি অস্থির এই প্রকার ভেদ, এটা মাঝে মাঝে আসে, এটা একটা 2 স্টার টপিক। নিরেট অস্থি আর স্পঞ্জি অস্থির কি পার্থক্য? একদম ইজি, আমরা দুইটাই পড়েছি, উদাহরণ পড়েছি, নাম পড়েছি, কি আছে কি নাই এটা পড়েছি। তো এখন আমাদের জন্য ইজি। দেখো, নিরেট অস্থি এটাকে কর্টিক্যাল অস্থি বলে। অপর নামটা খেয়াল করো, কেন কেন কর্টিক্যাল? কারণ এটা অস্থির বাইরের দিকে থাকে না, এবং অস্থির বাইরের এই অংশটাকে বলা হয় কর্টেক্স। কি বলে? কর্টেক্স। যে কোনো কিছুর বাইরের অংশকে আমরা কি বলি? কর্টেক্স বলি। এটা হচ্ছে ওর বাইরের অংশ, এটাকে কি বলবা? কর্টেক্স। ওকে, এজন্য নিরেট অস্থি যেহেতু বাইরের একটা অস্থির বাইরের অংশটা গঠন করে, এজন্য ওকে কর্টিক্যাল অস্থি বলা হয়। স্পঞ্জি অস্থি তো বললামই ট্রাবেকুলার অস্থি, কারণ ওর গঠন এককটাকে বলা হয় ট্রাবেকুলা। ওকে, অপর নাম হয়ে গেল। নিরেট অস্থিতে দেখো হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে। তাহলে একটা পয়েন্ট বুঝলা, হ্যাভার্সিয়ান তন্ত্র এখানে আছে, এইখানে ট্রাবেকুলা নামক একক। তাহলে ওর ট্রাবেকুলা, ওর হ্যাভার্সিয়ান তন্ত্র। ওকে, এবার আসো নিরেট অস্থিতে কি বলছে? এটা ঘন, ভারী ও মজবুত, অনেক শক্ত, তাই না? হ্যাভার্সিয়ান তন্ত্র কি অনেক অনেক শক্ত হয় না? নিরেট অস্থিটা অনেক শক্ত হয় না? স্পঞ্জি অস্থি কেমন? পাতলা ও হালকা ধরনের, তার মানে নরম। নরম, এত মজবুত না। ঠিক আছে? ওকে, এটা আরেকটা বুঝলাম। এরপরে দেখো নিরেট অস্থির কাজ, কাজ কি দেখো? বাইরের প্রধান স্তর গঠন করে। বাইরের একটা হাড্ডির বাইরের অংশটা গঠন করে হচ্ছে নিরেট। আর স্পঞ্জি অস্থি কোথায় থাকে? নিরেট অস্থির ভিতরে। ওই যে বললাম না, তুমি মুরগির রান খাইছো, মুরগির লেগ পিস খাওয়ার টাইমে উপরে দেখবা, উপরের দিকে ভিতরের অংশটা একটু নরম থাকে। হ্যাঁ, যেটা আমরা দেখবা একটা রানের উপরের অংশটা আমরা ইজিলি চাবায় ফেলি, কিন্তু ভিতরেরটা এত পারি না, মাঝখানেরটা তো পারি না, কারণ উপরের অংশের ওই জায়গাটায় আমার স্পঞ্জি অস্থি থাকে। তো স্পঞ্জি অস্থিটা ভিতরের দিকে থাকে, যার জন্য আমরা এটা চাবায়ে সহজে নিতে পারি। তো এটা হচ্ছে বলছে এটা নিরেট অস্থির ভিতরে থাকে। এবং আমাদের কঙ্কাল তন্ত্রে দেখো বলছে 80% ওজন নিরেট অস্থির। 80%, তার মানে ম্যাক্সিমামে কি? নিরেট অস্থির ওজন। আর বাকি 20% হচ্ছে স্পঞ্জি অস্থি। 20% কার? স্পঞ্জি অস্থি। তাহলে এইভাবে করে আমরা এই যে নিরেট অস্থি স্পঞ্জি অস্থির পার্থক্যটা জানবো। এগুলো আমাদের পরীক্ষায় পার্থক্যগুলা দেয়, যে একটা নিরেট অস্থিতে কি আছে কি নাই, কি কাজ করে না। এমনিই তুমি দেখবা এই যে এগুলো একটু পড়লে, একটা মজবুত, একটা একটু হালকা, একটা বাইরের লেয়ার গঠন করে, একটা ভিতরে থাকে। এগুলাই তো এগুলাতে একটাতে হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে, একটাতে থাকে না। এটাতে ক্যালসিয়াম, নিরেট অস্থিতে ক্যালসিয়াম বেশি থাকে, এটাতে কম থাকে। এগুলাই কিন্তু হ্যাঁ, ঘুরে ফিরে আমার জিনিসগুলা এইখানে। এরপরে আসি আমরা তরুণাস্থি। কি বলছে? তরুণাস্থি। তো আমরা যখন এখানে খেয়াল করো তরুণাস্থির কথা বলতেছি, তরুণাস্থির পয়েন্টগুলাতে একটু আসো। তরুণাস্থির মাতৃকা গঠিত হয় কন্ড্রিন পদার্থ দিয়ে। কি দিয়ে? কন্ড্রিন। তরুণাস্থির ভিতরের তরলটাকে কি বলে? কন্ড্রিন বলে। এই কন্ড্রিন কন্ড্রোমিউকয়েড ও কন্ড্রো অ্যালবুনয়েড পদার্থ দিয়ে তৈরি। তাহলে এই যে একটা তরুণাস্থির, ওর ভিতরে ধরো এরকম তরল থাকে, এটাকে কি বলে? কন্ড্রিন। ওকে, এখন ওর ভিতরে এরকম ফাঁকা ফাঁকা গোল গোল জায়গা থাকে, যেগুলোকে বলে ল্যাকুনা। কি বলে? ল্যাকুনা। ওকে, তাহলে তরুণাস্থি কিন্তু আমাদের জন্য ভাইয়া 5 স্টার টপিক। হ্যাঁ, তরুণাস্থি থেকে ভালো প্রশ্ন আসে, খুবই সিনসিয়ারলি করবো। তাহলে এইটাকে আমরা কি বলি? ল্যাকুনা। ওকে, ফাইন, ল্যাকুনা।
এই ল্যাকুনার ভিতরে আমার যে কোষগুলো থাকে, কোষ থাকে, এটাকে আমরা কি বলি? তরুণাস্থির যা কিছু পাবা তাই দেখবা কন্ড্র। কন্ড্র মানে কন্ড্র অর্থ হচ্ছে তরুণাস্থি। তো এর ভিতরে এই কোষগুলোকে বলা হয় কন্ড্রোসাইট। কন্ড্রোসাইট, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? কন্ড্রোসাইট বলে থাকি। তাহলে আমরা কন্ড্রোসাইট, এগুলো হচ্ছে ল্যাকুনা নামক এই গহ্বরের ভিতরে থাকে, এদের চারপাশে তরল আছে, এই তরলটাকে আমরা বলি ম্যাট্রিক্স বা কন্ড্রিন বলে। কন্ড্রিন, এই কন্ড্রিন দুইটা প্রোটিন দিয়ে গঠিত, কন্ড্রোমিউকয়েড, কন্ড্রোঅ্যালবুনয়েড। ওকে, এখন দেখো ওর আবরণটা কি হবে? ওর আবরণটাকে আমরা বলি পেরিকন্ড্রিয়াম। স্বাভাবিক, অস্থির আবরণকে বলছিলাম পেরিঅস্টিয়াম, অস্টিয়াম। তাহলে এখানে তরুণাস্থি ইংরেজি কি বলছি? তরুণাস্থিকে আমরা বলি কন্ড্র, কন্ড্র। তাহলে পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়াম, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হয়ে গেল আমাদের, এটা হচ্ছে তরুণাস্থির A to Z টোটাল জিনিসটা। ওকে, এবার আসি আমরা তরুণাস্থির প্রকারভেদ। তরুণাস্থির প্রকারভেদ আমরা জানি এটা 4 ধরনের, 4 রকমের, রাইট? এটা আমাদের সিকিউতে প্রচুর আসে, সো এটা আমরা ভালো করে পড়ব। হ্যাঁ, তরুণাস্থির প্রকারভেদ। তরুণাস্থির প্রকারভেদ দেখো, নাম্বার 1 হায়ালিন। হায়ালিন তরুণাস্থি, হায়ালিন বা স্বচ্ছ, রাইট? হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, তো এখন দেখো হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি কি হবে? ওর দেখো ওর মাতৃকাটা স্বচ্ছ দেখায়, নীলাভ, কোনো সুতা নাই, খুবই নরমাল একদম। এখানে এগুলো এগুলো আছে, হ্যাঁ, কোনো সুতা নাই, কিছু নাই, নরমাল। একটু মাতৃকাটা দেখতে একটু কেমন নীলাভ, আমি একটু এর জন্য নীল নীল কালার দিলাম, নীলাভ, নীলাভ দেখতে নীল নীল পাওয়া যায়। ওকে, এখন এর উদাহরণটা চিন্তার বিষয়। উদাহরণটা কি দেখো, হায়ালিন, হাওয়া ঢুকবে। ওর এই তরুণাস্থিগুলো এমন জায়গায় থাকবে যেখান দিয়ে হাওয়া ঢুকে, এভাবে মনে রাখবা, যেগুলো দিয়ে হাওয়া ঢুকে। আচ্ছা, হাওয়া কোন দিক দিয়ে ঢুকে চিন্তা করো তো? নাক, তারপরে এদিকে কি আমাদের ষড়যন্ত্র, শ্বাসনালী, ষড়যন্ত্র, শ্বাসনালী, এগুলো দিয়ে হাওয়া ঢুকতেছে, রাইট? তাহলে তুমি দেখো হায়ালিনের উদাহরণ নাক, শ্বাসনালী, ষড়যন্ত্র। তাহলে ওর উদাহরণগুলো কি কি? নাক, ষড়যন্ত্র এবং হচ্ছে শ্বাসনালী। এই জিনিসগুলো হচ্ছে তার, হ্যাঁ, এগুলো হচ্ছে কি তার উদাহরণ। তাহলে আমরা এটা বুঝে গেলাম, স্বচ্ছ বা হায়ালিন। হ্যাঁ, স্বচ্ছ বা হায়ালিন, উদাহরণগুলো আমরা মনে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এমসিকিউ ক্লাসও আসতেছে, এমসিকিউ ক্লাসও আসতেছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এমসিকিউ ক্লাসগুলোও আসতেছে, ভালোভাবেই আসতেছে, একদম ভাইয়া রেকর্ড করতেছি, ডোন্ট ওয়ারি। ওকে, তাহলে আমাদের হায়ালিন তরুণাস্থি গেল। এবার আসো দ্বিতীয় যেটা, এটাকে আমরা বলি কি? স্থিতিস্থাপক বা পিত তন্তুময়। পিত মানে কি? হলুদ, মানে হলুদ সুতা থাকে, তন্তু মানে সুতা। তাহলে স্থিতিস্থাপক বা ইংরেজিতে এটাকে কি বলে? ইংরেজিতে বলে ইলাস্টিক। স্থিতিস্থাপক, অথবা ইংরেজিতে বলে কি আরেকটা নাম? ইলাস্টিক। ইলাস্টিক মানে তো বুঝো, আবার আগে জায়গায় ইলাস্টিক। এখন এইখানে দেখো বলছে না পিত তন্তুময়, তাহলে এই জায়গায় তরুণাস্থিটা মানে মাতৃকাটা কেমন হবে? হলুদ, রাইট? মাতৃকাটা কেমন হবে? হলুদ হবে। তো এই যে হলুদ, মাতৃকা হলুদ বর্ণের, মাতৃকাটা কি বলতো? হলুদ বর্ণের। এবং এইখানে দেখো বহিকর্ণ, ইউস্টেশিয়ান নালী, এপিগ্লটিসে এদের পাওয়া যায়। তাহলে এদের উদাহরণগুলো আমাদেরকে এখন বুঝতে হবে, এদের উদাহরণগুলো আমাদেরকে বুঝতে হবে। তো আমি যদি এর উদাহরণে যাই, দেখো এভাবে মনে রাখবো, ট্রিপল ই দিয়ে মনে রাখবো। কি দিয়ে মনে রাখবো? ট্রিপল ই। হ্যাঁ, ট্রিপল ই দিয়ে মনে রাখবো। তাহলে ইতে এক্সটার্নাল ইয়ার, এক্সটার্নাল ইয়ার। ইতে এপিগ্লটিস, এপিগ্লটিস। আর ইতে ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব। এইটা তাহলে এক্সটার্নাল ইয়ার, এপিগ্লটিস, ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব, ঠিক আছে? এই তিনটা জিনিস। তাহলে এগুলো কি? এই যে আমাদের বহিকর্ণ, এরপরে এপিগ্লটিস হচ্ছে আমাদের শ্বাসনালীর উপরে একটা ঢাকনা থাকে, এটাকে বলে এপিগ্লটিস। আর ইউস্টেশিয়ান টিউব হচ্ছে কানের মধ্যকর্ণের ভিতরের দিকে, কানের ভিতরের দিকে একটা নালী আছে, এটাকে বলে ইউস্টেশিয়ান টিউব।
এই তিনটায় আমার স্থিতিস্থাপক তরুণাস্থি থাকে। তাহলে মনে রাখবো ইলাস্টিক, ট্রিপল ই, ট্রিপল ই, এই ই ই ই, এই তিনটা আমরা ভেবে মনে রাখবো। ঠিক আছে, এইগুলো হচ্ছে ওর। তাহলে এইখানে আমার ছবিটাতে দেখো একটা সুতা আছে, দেখো এরকম সুতা থাকবে, এভাবে যদি আঁকতে চাও আঁকতে পারো, ইজি, নর্মাল দিয়ে জাস্ট এখানে দেখাবা সব হলুদ সুতা আছে, বুঝাবা কি এরকম সুতা সুতা আছে, দ্যাটস ইট, আর বেশি কিছু না। তো এটা হচ্ছে স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক। ওকে, এরপরে আসি আমরা 3 নম্বরে, কি বলছে? শ্বেততন্তুময়। হ্যাঁ, এই শ্বেততন্তুময় এগুলো আমার কিন্তু প্রত্যেকটা সিকিউ প্লাস এমসিকিউ দুই জায়গাতেই আসে, ভালো করে মুখস্থ রাখবা। শ্বেততন্তুময় মানে কি বলতো? হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ, মানে ওইখানে সুতা থাকবে। তন্তু মানে কি? সুতা। তাহলে সাদা রঙের সুতা, সাদা রঙের সুতা। তো দেখো মাতৃকা সাদা বর্ণের, কোলাজেন তন্তু দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? কোলাজেন। দুটি কশেরুকার মধ্যের অংশে পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে দেখো দুইটা কশেরুকা, তাদের মধ্যের অংশে কি পাওয়া যায়? এই যে কার্টিলেজটা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে শ্বেত তন্তুময় তরুণাস্থি। শ্বেত তন্তুময়, শ্বেত তন্তুময়। তাহলে এটা কোথায় পাওয়া যায়? এইখানে দেখো, এই যে এগুলো হচ্ছে সাদা সাদা কোলাজেন তন্তু পাওয়া যাবে। এই যে বান্ডেলগুলা দেখতেছো, এই বান্ডেলগুলা, এগুলা হচ্ছে সাদা সাদা কোলাজেন। হ্যাঁ, এই যে এগুলা এগুলা এগুলো হচ্ছে সাদা শ্বেত তন্তু, দেখছো? এগুলো কি? শ্বেত তন্তু। তো এগুলা তোমাদের সবসময় ছবি আঁকা লাগে না, তোমরা লিখলেই হয়। তোমাদের আসে কি? তরুণাস্থির প্রকারভেদ আসে, তরুণাস্থির প্রকারভেদ, তখন তুমি একটু পারবা। আর এখানে দেখলে বুঝতেছো, জাস্ট বান্ডেল করে করে সুতাগুলা দিবা। এই যে কোলাজেন তন্তু, এগুলো হচ্ছে কোলাজেন তন্তুগুলা এখানে এমনি দিয়ে দিবা, সাদা রঙের, এটাই পার্থক্য। তো এটা থাকে কোথায়? দুইটা কশেরুকার মধ্যে। এই যে আমাদের এখানে কশেরুকা আছে না, এই কশেরুকার ভিতরে কি বলছি, মাঝখানে দেখো এই যে তরুণাস্থিটা আছে। এই তরুণাস্থিটার জন্য কি হয়? কশেরুকাগুলা ঘর্ষণ খায় না, নাইলে কি হইতো? তরুণাস্থি না থাকলে কশেরুকাগুলা একটা একটার সাথে ঘর্ষণ হইতো। তো এই ঘর্ষণ যেন না হয়, এই জন্য তরুণাস্থি আছে। আর এই তরুণাস্থিটাকেই আমরা বলি শ্বেত তন্তুময় তরুণাস্থি থাকে। তাহলে 3টা চলে গেল। 4 নম্বরটা কি বলতো? 4 নম্বরটা হচ্ছে আমরা বলি ক্যালসিফাইড, বা 4 নম্বর কি? চুনময় তরুণাস্থি। চুনময় তার মানে কি? এই চুনময় তরুণাস্থির এইখানে আমার প্রচুর ক্যালসিয়াম কার্বনেট থাকবে, রাইট? এখানে আমার কি থাকবে বলতো? প্রচুর ক্যালসিয়াম কার্বনেট থাকবে, প্রচুর ক্যালসিয়াম কার্বনেট, প্রচুর ক্যালসিয়াম কার্বনেট জমা থাকে হিউমেরাস ও ফিমারের মস্তকে, এটাকে পাওয়া যায়। এটাকে কোথায় পাওয়া যায়? হিউমেরাস ও ফিমারের মস্তকে আমরা এটাকে পাবো, এই কথাটা বলছে। তাহলে হিউমেরাস ও ফিমারের মস্তকে আমরা কি পাই? এই জিনিসটা পাই। ঠিক আছে, সবাই বুঝছো? হ্যাঁ, এইটুকু, হিউমেরাস ও ফিমারের মস্তকে, দ্যাটস ইট। এর চেয়ে বেশি এখানে এর কিছু আমার দরকার নাই। হ্যাঁ, হিউমেরাস আর ফিমারের মস্তকে, এই যে এগুলোর মস্তকে ওইদিকে পাওয়া যায়। তো এখানে ক্যালসিয়াম কার্বনেট থাকবে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, এখানে তুমি কিছু দানা দানা দেখা দিতে পারবা। তুমি কি এরকম দানা দানা, যে অনেক ক্যালসিয়াম কার্বনেটের দানা আছে, এরকম ক্যালসিয়াম কার্বনেটের দানা আছে, এটাই হচ্ছে ক্যালসিফাইড। ক্যালসিয়াম কার্বনেট আছে তাই ক্যালসিফাইড, রাইট? ওকে, এখন আসো তরুণাস্থি ও অস্থির মধ্যে পার্থক্য। কি বলতেছি? তরুণাস্থি ও অস্থির মধ্যে পার্থক্য, এটা অনেক আসে সিকিউতে, প্রায়ই এটা দেখা যায় যে তরুণাস্থি এত পড়লা, এই অস্থি তরুণাস্থি থেকে এত কিছু আসে। সো তোমাকে তখন বলে যে অস্থি তরুণাস্থির একটা পার্থক্য কর, কি আছে, কি পার্থক্য ওদের। ওকে, তো আমরা একটু যদি পার্থক্যের এইখানে যাই, তাহলে দেখো এরকম একটা পার্থক্য করলাম। ওকে, ওকে, তো দেখো প্রথমেই আমরা কি বললাম যে তরুণাস্থি আর ওদিকে অস্থি। আচ্ছা, প্রথম পয়েন্টে আসো, অবস্থান। তরুণাস্থি কোথায় অবস্থান করে? তরুণাস্থি অস্থির সংযোগ স্থলে অবস্থান করে, তাই না? তুমি দেখবা যে কোনো দুইটা অস্থির যেখানে সংযোগ হবে, ধরো দুইটা অস্থি, এইখানে দুইটা অস্থি সংযোগ হবে, এদের মাঝখানে এই দুইটা হচ্ছে অস্থি, এদের মাঝখানে এরকম একটা তরুণাস্থি থাকবে। এই দুইটার মাঝখানে কি থাকবে? এই যে এদের মাঝখানে এই সংযোগ স্থলে একটা তরুণাস্থি। কেন? সো দ্যাট ওরা ঘর্ষণ না হয়। তরুণাস্থি তো একটু রাবারের মতো, তো রাবারের মতো হওয়ায় ওর এখানে কি হয় না, ওইটাকে ঘর্ষণ প্রতিরোধ করতে পারে। তো এজন্য তরুণাস্থিগুলা অস্থির সংযোগ স্থলে থাকে। আর অস্থি কোথায় থাকে? আমাদের
কঙ্কাল। আমাদের এই যে এইটা এটা এই যে এগুলো এগুলো মাথা, ঘাড়, হাত, পা, এগুলো কে গঠন করছে? অস্থি। তাহলে অস্থি আমাদের দেহের কঙ্কাল রূপে থাকে। অস্থিটা কি? কঙ্কাল রূপে থাকে। ওকে, নেক্সট গঠনে আমরা যদি আসি। আচ্ছা, তুমি বলো তো ভাইয়া, অস্থি শক্ত না তরুণাস্থি শক্ত? অস্থি শক্ত, রাইট? অস্থিটা দেখো কঠিন ও অনমনীয়, অস্থিতিস্থাপক, মানে অনেক শক্ত। ওরে তুমি টানতে পারবা না, ওরে একটু ছোট করতে পারবা না, কিছুই করতে পারবা না। অন্যদিকে তরুণাস্থিটা একটু রাবারের মতো না, এটা অকঠিন, নমনীয়, স্থিতিস্থাপক। একটু নমনীয়, রাবারের মতো, ওরা একটু বাঁকানো যাবে, একটু সোজা এরকম করবে, এটা হবে। তাহলে এটা হচ্ছে নমনীয় এবং স্থিতিস্থাপক, তাই না? তরুণাস্থি রাবার, মানে সচেতন রাবার, এরকম করো আবার আগের জায়গায় চলে আসবে। তো এটা হচ্ছে তরুণাস্থির গঠন। ওকে, ফাইন। এবার হচ্ছে মাতৃকা। আচ্ছা, মাতৃকার ব্যাপারে কি বলছে দেখো। মাতৃকার ব্যাপারে বলছে যে তরুণাস্থির এইখানে এক ধরনের উপাদান থাকে কন্ড্রিন, যেটা একটা জৈব। তাহলে তরুণাস্থির মাতৃকায় আমার জৈব যৌগ শুধু থাকে, কন্ড্রিন বলা হয়। তো এটা কিন্তু আমরা কি পড়েছি বলতো, অস্থি, যেটা অস্থির ভিতরে জৈব যৌগ থাকে, বিভিন্ন কোলাজেন, গ্লাইকোপ্রোটিন এগুলো থাকে, আবার সাথে অজৈব থাকে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট। তাহলে এই যে আমরা বললাম ওর এখানে অজৈব এবং জৈব দুটাই থাকে। তাহলে অস্থির মাতৃকায় আমরা দুইটাই পাবো। ওকে, এরপরে আসি আমরা ওর দেখো কোষের গঠন। ঠিক আছে, ওর কোষের গঠনে কি বলছে? গোলাকার হয়। আর অস্থির কোষগুলো কেমন হয়? হ্যাঁ, অস্থির কোষগুলো হয় মাকড়সার জালের মতো, মাকড়সার জালের মতো হয়। তাহলে একটা গোল, একটা মাকড়সার। অস্থির কোষগুলো এমনই, একটু দেখা যায় অস্টিওসাইট গুলা এরকম মাকড়সার জাল, যেমন চারদিকে এরকম হাত পা ছড়ানো থাকে না, এরকম থাকে। ওকে, আবরণ। আচ্ছা, ইজি, একটা পেরিকন্ড্রিয়াম, একটা পেরিঅস্টিয়াম। দেখো কি বলছি, পেরিকন্ড্রিয়াম আর এটা কি পেরিঅস্টিয়াম, শিখে ফেলছি আমরা, আগেই শিখেছি। ওকে, হ্যাভার্সিয়ান তন্ত্র কার থাকে বলতো? অস্থিতে থাকে, তরুণাস্থিতে থাকে না। তরুণাস্থিতে কি হ্যাভার্সিয়ান ছিল? না, অস্থিতে হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে, অর্থাৎ নিরেট অস্থিতে। ঠিক আছে, নিরেট অস্থিতে হ্যাভার্সিয়ান থাকে। কাজের বেলায় আসো, কি কাজ? আচ্ছা, তরুণাস্থির কাজগুলা কি? একটা আকৃতি দেওয়া, যেমন দেখো এই যে আমাদের নাক, কান, এগুলোতে কি তরুণাস্থি, দেখো এটাকে বাঁকানো গেছে, দেখছো? নমনীয় তরুণাস্থি, নরম। নাক এরকম করলাম, এরকম করলাম, বাঁকানো যাচ্ছে। সো এই যে যেগুলা হচ্ছে আকৃতি দিল, এই যে নাক কান আকৃতি দিল, এবং দৃঢ় করে, স্থিতিস্থাপক হয়, ঘর্ষণ রোধ করে, ঘর্ষণ রোধ করে, এগুলো হচ্ছে ওর কাজ। এখন অস্থির কাজ কি? অস্থির কাজ কাঠামো নির্ণয় করা, একটা নির্দিষ্ট আকৃতি দান করা, এবং দেহের ভার বহন করা, দেহের ভারটাকে বহন করবে, ওজন বহন করবে। আমার একটা কঙ্কাল আমাকে একটা স্ট্রাকচার দিল, এগুলো হচ্ছে ওর ব্যাপার। ঠিক আছে, এগুলো হচ্ছে ওর ব্যাপার, মনে থাকবে সবাই? আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। হ্যাঁ, কারো কোনো প্রবলেম থাকলে ভাইকে জানাও। একদম ইজি। এমসিকিউ এর প্লেলিস্ট পাবা, এমসিকিউ এর প্লেলিস্টও পাবা তোমরা। ডক্টর হৃদয় এখানে দেখবা বুকিশ এমসিকিউ একটা প্লেলিস্ট থাকবে, ঠিক আছে, বায়োবস বুকিশ এমসিকিউ। সো ওইটা করলে তোমাদের ইনশাল্লাহ সব হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা বানাচ্ছি, ঈদের আগেই তোমরা অনেক চ্যাপ্টার পেয়ে যাবা। এবার যেটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেশি। কি? পেশি, পেশি টিস্যু। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে সিকিউ আসে, এই পেশির জায়গাটা থেকে সিকিউ, ঐচ্ছিক অনৈচ্ছিক এগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। তো আমরা দেখব যে এই যে পেশি কোষ, এটা কোথা থেকে? মায়োব্লাস্ট কোষ থেকে তৈরি হয়েছে। পেশি টিস্যুটা তৈরি হয় আমাদের মেসোডার্ম, মেসোডার্ম আমরা থাকে না, আমাদের 3টা ভ্রূণীয় স্তর ছিল যখন আমরা মায়ের পেটে ছিলাম, আমাদের একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। তো এই মেসোডার্ম স্তর থেকে আমাদের এই পেশি টিস্যুটা তৈরি হয়েছে, রাইট? এখন ওর দেখো এই কোষের আবরণটাকে কি বলে? সার্কোলেমা। লেমা মানে কি? আবরণ। লেমা মানে কি? আবরণ। তো এই যে এরকম পেশির যে কোনো কিছুকে আমরা সার্কো দিয়ে প্রকাশ করি, সার্কো। হ্যাঁ, সার্কো। তো এইখানে সার্কো আর লেমা মানে কি? আবরণ, তাহলে সার্কোলেমা। আর ওর ভিতরের যে সাইটোপ্লাজম, তাহলে ওরে কি বলবা? সার্কোপ্লাজম।
তাহলে সার্কোটা এখানে আমরা এই পেশি টিস্যুর ক্ষেত্রে আমরা এটাকে সার্কো ওয়ার্ডটা ইউজ করি। কি বলি? সার্কো। তাহলে সার্কোলেমা হচ্ছে ওর আবরণটাকে বলি সার্কোলেমা, ওর ভিতরের যে সাইটোপ্লাজম তরল অংশ থাকে এটাকে বলে সার্কোপ্লাজম। এখানে অনেক তন্তু থাকে, এই যে মায়োফাইব্রিল এটাকে বলে পেশি তন্তু। তাহলে আমরা যে পেশির ভিতরে তন্তু দেখতে পাই না, এই লম্বা লম্বা তন্তু, এইটাকে বলা হয় এই যে পেশি তন্তু। ঠিক আছে, মায়োফাইব্রিল। কি বলা হয়? মায়োফাইব্রিল। ওকে, অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন দিয়ে এই মায়োফাইব্রিল তৈরি হয়েছে। মায়োফাইব্রিল তৈরি হয়েছে কি দিয়ে? অ্যাক্টিন ও মায়োসিন। অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন দিয়ে আমার মায়োফাইব্রিল তৈরি হচ্ছে, এই কথাটা বলছে। দুইটা প্রোটিন। তাহলে পেশিতে কোন দুইটা প্রোটিন থাকে? অ্যাক্টিন মায়োসিন। অ্যাক্টিন মায়োসিন। ওকে, এখন আমি যদি বলি এই পেশিগুলোকে, আমাদের মানব দেহের এই পেশিগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? উপরে আমরা যদি ভাগ করি যে পেশি এই কয় রকমের? 3 রকমের। একটা হচ্ছে দেখো মসৃণ বা অনৈচ্ছিক পেশি। তাহলে কি কি? এটা খুব ভালো করে আমরা পড়বো। মসৃণ বা অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। আরেকটা হচ্ছে হৃৎপেশি, হৃৎপেশি, হৃৎপেশি। আরেকটা হচ্ছে এই যে রৈখিক পেশি, রৈখিক বা ঐচ্ছিক পেশি। ঠিক আছে, এই তিনটা হচ্ছে পার্ট, এই তিনটা। তো এইগুলা দেখো, মসৃণ পেশিটা, হৃৎপেশি হৃৎপিণ্ডে, ওরা কোথায় থাকে? এই যে রৈখিক পেশিগুলো আমাদের হাত পা এসব জায়গায় আমাদের রৈখিক পেশি থাকে। তো আমি তোমাদেরকে আগে স্টেপ বাই স্টেপ জিনিসটাকে বুঝাবো, প্রত্যেকটা পেশি নিয়ে আলোচনা করব, তারপর ওদের একটা পার্থক্য আমরা দাঁড় করাবো। ঠিক আছে, তো চলো প্রথমে আসি ওর কথা, মসৃণ পেশি। আচ্ছা, মসৃণ পেশি দেখতে কেমন? মাকু আকৃতির। মাকু আকৃতি মানে বুঝো? ও দেখতে যে মাকু আকৃতির বলা হয়েছে। হ্যাঁ, মাকু আকৃতির মানে কি? মাকু আকৃতির মানে হচ্ছে যে এইখানে বলে মাকু আকৃতিটা হচ্ছে এই এই যে এই আকৃতিটা দেখছো, এই যে মাঝখানে চওড়া দুই পাশে চিকন, এটাকে বলে মাকু আকৃতি। এটাকে কি বলে? মাকু আকৃতি। ওকে, সো এইখানে ওর এই যে দেখো মাকু আকৃতির। ওকে ফাইন, এখানে কি বলছে যে ওর কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে, প্রতি কোষে একটা নিউক্লিয়াস, প্রতি কোষে একটা নিউক্লিয়াস থাকে, একটি করে নিউক্লিয়াস থাকবে। হইল, এখানে কোনো আড়াআড়ি দাগ থাকবে না, কোনো আড়াআড়ি দাগ নাই। দেখো একদম মসৃণ, এজন্যই ওর নামটা কি? মসৃণ। কেন? কারণ এইখানে দেখো এই যে এগুলোর মধ্যে কোনো আড়াআড়ি দাগ আছে? এই যে এরকম দাগ 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 এগুলো আছে? নাই, এরকম কিছুই দাগ দাগ ওদের নাই, পুরো মসৃণ দেখা যাচ্ছে। সো এইগুলো হচ্ছে তার আকৃতি, এই মসৃণ পেশি কোষের আকৃতিগুলো। কারণ এটা কোথায় থাকে? এই যে মসৃণ পেশি, ওর ধরনটা কেমন জানো? ওর ধরনটা কেমন? ও কেমন মানে ও কি তোমার ইচ্ছার উপরে না? ইচ্ছার উপরে না, ও হচ্ছে অনৈচ্ছিক। তার মানে তোমার ইচ্ছার উপরে সে নির্ভর করবে না, ও নিজের মতো কাজ করবে, নিজের মতো সংকোচন, নিজের মতো প্রসারণ। ও তোমার উপরে ডিপেন্ড করবে না। হ্যাঁ, তোমার উপরে ডিপেন্ড করবে না। ওকে, তো এইটা বলছে যে ওর হচ্ছে যে অনৈচ্ছিক, নিজের মতো কাজ করবে। তো এগুলো কোথায় থাকে? অনৈচ্ছিক এই মসৃণ পেশি বা অনৈচ্ছিক পেশিগুলো কোথায় থাকে? যে দেখো সব নালী নালী নালী, শ্বাসনালী, পৌষ্টিক নালী, মূত্রথলি, রক্তনালী, যত নালী আছে, রক্তনালী, পৌষ্টিক নালী, মূত্রনালী, তারপরে হচ্ছে এই যে তোমার কি বলে শ্বাসনালী, সব জায়গায় মসৃণ পেশি। এগুলাতে কি তুমি সংকোচন করতে পারো? ধরো তোমার রক্তনালীর সংকোচন করতে পারবা? পারবা না। পৌষ্টিক নালীর সংকোচন তুমি করতে পারবা ইচ্ছা করে? পারবা না। এরা হচ্ছে মসৃণ পেশির উদাহরণ। এবং ওদের সংকোচন ক্ষমতা, ওদের সংকোচন ক্ষমতা অনেক স্লো, ওরা অনেক ধীরে ধীরে। সংকোচন ক্ষমতাটা কি বলছে? ওদের সংকোচন ক্ষমতা ধীর, ধীর গতিতে। এই আস্তে আস্তে হবে তো হবে না, হবে তো হবে না, এরকম আস্তে আস্তে ধীরে ধীরে হয়। এবং এটাও বলছে যে তারা ধীরে ধীরে সংকোচন প্রসারণ আস্তে 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 আস্তে। এবং আরেকটা কথা বলো, ওদের যে সার্কোলেমা মানে আবরণটা, সার্কোলেমাটা থাকে, এটা অস্পষ্ট। সার্কোলেমা অস্পষ্ট। হ্যাঁ, এই কথাটাও বলে ওদের সার্কোলেমাটা অস্পষ্ট, ক্লিয়ারলি বোঝা যায় না।
ক্লিয়ারলি বোঝা যায় না এটা। ওকে ফাইন। এখন আসি হৃদপেশি। আচ্ছা হৃদপেশিটা সিম্পল, দেখতে এরকম নলাকার, দেখো এরকম এরকম নলাকার হৃদপেশি, এটাও মাঝে মাঝে আসতে পারে তোমাদের। দেখো হৃদপেশি, এই পেশি পুরাটা সিকিউতে আসে, হ্যাঁ অনেক সিকিউতে আসে। তো একটা হৃদপেশি, ওর দেখো ওর শাখা থাকে এরকম, এবং ওর আড়াআড়ি দাগ আছে, ওর আড়াআড়ি দাগ থাকে এরকম, এই যে এরকম আড়াআড়ি দাগ থাকে, বুঝছো, ওর আড়াআড়ি দাগ থাকে। এবং এই হৃদপেশি অর্থাৎ যেটা তোমার হৃদপিণ্ডের যে পেশিটা, এই পেশিটার একটা বিশেষ জিনিস থাকে, সেটাকে বলা হয় দেখো ইন্টারক্যালেটেড ডিস্ক। সেটাকে কি বলে? ইন্টারক্যালেটেড ডিস্ক। তো আমরা এই যে জিনিসটাকে বলতেছি, এটা কি? ইন্টারক্যালেটেড ইন্টারক্যালেটেড ডিস্ক, ইন্টারক্যালেটেড ডিস্ক বলে এটাকে, হ্যাঁ ইন্টারক্যালেটেড ডিস্ক। তো আমি যখন এখানে বলতেছি দেখো গঠন রৈখিক পেশির মতো কাজ করে, মসৃণ পেশির মতো, নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে। নিউক্লিয়াসটা কোথায় অবস্থান করে বলতো? এই যে এই জায়গায় কেন্দ্রে অবস্থান করে, দেখো কেন্দ্রে অবস্থান করে। ওকে ফাইন। তাহলে ওর গঠনটা দেখতে অনেকটা রৈখিক পেশির মতো, কিন্তু ও হৃদপেশি কিন্তু নিজের মতো কাজ করে, নিজের মতো সংকোচন, নিজের মতো প্রসারণ, নিজের মতো সংকোচন প্রসারণ। সো ও অন্য কিছুর উপরে ওর নির্ভরশীলতা নাই। এরপরে দেখো বলছে কোষগুলো সংযোগ স্থলে কোষ পর্দা ঘন সন্নিবিষ্ট হয়ে ইন্টারক্যালেটেড ডিস্ক। এই যে ইন্টারক্যালেটেড ডিস্ক, এগুলা একটা কোষকে আরেকটা কোষ থেকে আলাদা করছে। তো এই ইন্টারক্যালেটেড ডিস্কগুলো তৈরি হয়েছে কি, ওদের যে পর্দা, কোষের যে পর্দা থাকে না, এই পর্দাগুলা একত্রিত হয়ে এই ইন্টারক্যালেটেড ডিস্ক তৈরি করছে। এই ইন্টারক্যালেটেড ডিস্ক একমাত্র হৃদপেশিতেই থাকে, আর কোথাও এই ডিস্ক পাওয়া যায় না, শুধুমাত্র হৃদপেশি। তোমাকে যদি বলে ইন্টারক্যালেটেড ডিস্ক এটা কার বৈশিষ্ট্য, এটা হৃদপেশির বৈশিষ্ট্য, অন্য কোনো পেশিতে পাবো না। ওকে সো দ্যাটস দ্য থিং, এটাই। তাহলে এখানে এটার গঠনটা দেখতে অনেকটা এই যে দেখো নলাকার কেমন জানি, কিন্তু কাজ করে অনৈচ্ছিক পেশির মতো, ওই যে আগেরটার মতো। তো এটা হচ্ছে এরকম, ঠিক আছে, গঠন দেখতে একজনের বাট কাজ করে আরেকজনের মতো। এটা হচ্ছে হৃদপেশি। ওকে এবার আসো ঐচ্ছিক পেশি বা রৈখিক পেশি, ইম্পর্টেন্ট। ঐচ্ছিক বা রৈখিক পেশি এটাও ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো দেখো রৈখিক পেশির গঠনটা দেখতে কেমন, এইখানে ওর গঠনটা দেখতে, আকৃতিটা দেখতে কেমন, নলাকার। কেমন বলতো? একটু নলাকার, যেমন আমি তোমাদের এরকম এই, হ্যাঁ এরকম নলাকার, ধরো এরকম, এরকম একটা নলাকারের মতো থাকে, এরকম লম্বা লম্বা, ঠিক আছে। আচ্ছা এরপরে কি বলছে, এইখানে তোমার আড়াআড়ি রেখা দেখা যায় এবং তন্তু থাকে, তো আড়াআড়ি রেখা দেখা যায়। ওকে আমরা আড়াআড়ি রেখাগুলো দেখাই। এই যে দেখো আড়াআড়ি রেখা দেখছো, এই যে আড়াআড়ি রেখা দেখা যায়। ওকে আড়াআড়ি রেখা দেখা যায়। এরপরে কি বলছে, এইখানে তোমার এই যে নিউক্লিয়াস থাকে, পরিধির দিকে একশত, বলা হয় কয়েকশো নিউক্লিয়াস থাকে একটা কোষে, অসংখ্য নিউক্লিয়াস, হ্যাঁ একটা কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। এই যে দেখছো, তাও কোথায় এরা, দেখো নিউক্লিয়াস গুলা পরিধির দিকে, দেখছো কেন্দ্রে না, কিন্তু সবগুলা পরিধির সাইডে সাইডে সাইডে, এভাবে খুবই ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ এটা হলো। তাহলে আমরা বুঝলাম। এবং এইখানে দেখো তন্তুগুলা এই যে বান্ডল আকারে থাকে, এটাকে বলে ফ্যাসিকুলাস, এই বান্ডল আকারে থাকে। এখানে একাধিক নিউক্লিয়াস থাকে পরিধির দিকে, এবং বলছে কি এটা উদাহরণ কোথায়, দেখো চোখ, জিহ্বা, গলবিল। চোখ, জিহ্বা, গলবিল, এই যে চোখ দেখো আমরা ইচ্ছা করে নড়াইতে পারি, এজন্য এই পেশিটার নাম ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি কেন? এই যে এগুলো আমাদের ঐচ্ছিক পেশি, ইচ্ছা করছে উঠাও নামাও, ইচ্ছা করছে পারবা। তারপরে জিহ্বা, সব দিকে নাড়াতে পারতেছি, তাই না? তারপরে আমার যখন ইচ্ছা, আমি যে গলবিলের পেশিগুলোকে আমি ধরো ঢোক গিলতেছো বা কিছু গিলতেছো, তো তখন তুমি তোমার ইচ্ছায় তুমি নাড়াচ্ছ,
সংকোচন প্রসারণ করতে। তো তার মানে এখানে তোমার ইচ্ছার অবদান আছে, তো এই জন্য এদেরকে ঐচ্ছিক পেশি বলে। তো আমি যখন এইটাকে বলতেছি যে দেখো এই যে পেশিতন্তুর এগুলো এগুলো কি কি আছে, তো আমার প্রথমে আসে গঠনটা নলাকার, এখানে হচ্ছে একাধিক নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোথায় থাকে? পরিধিতে থাকে। নিউক্লিয়াস কোথায়? পরিধিতে থাকে। এগুলো এগুলো নিয়ে কথা। হ্যাঁ, ওর সংকোচন ক্ষমতা অনেক দ্রুত, যেমন মসৃণ পেশি অনেক আস্তে আস্তে সংকোচন হয়, ওরটা অনেক দ্রুত। এই যে দেখো আমাদের হাতের গুলা, চোখ চোখ দেখো খুব দ্রুত সংকোচন করতে পারে, রাইট? তো এইগুলা হচ্ছে ওর ব্যাপার। আর মসৃণ পেশি তো স্লো, আস্তে ধীরে করবে এরকম। আচ্ছা, ফাইন। এখন আমাদের এইখান থেকে একটা জিনিস আমরা জানবো যেটা অনেক সিকিউতে আসে, দেখো সেটা কি? সেটা হচ্ছে, আমি এখানে তোমাদেরকে এটা ধরে পড়াই দিই, এইটা ভেরি ইম্পর্টেন্ট। আমাকে বলে যে ঐচ্ছিক পেশি বা এই যে রৈখিক, কি বলছে? রৈখিক, যেটাতে রেখা দেখা যায়, দাগ দাগ থাকে, হ্যাঁ, এই রৈখিক পেশি আর মসৃণ পেশির পার্থক্য করতে। রৈখিক পেশি আর মসৃণ পেশির পার্থক্যটা আমাদের আসে, সো আমাকে ওটা একটু দেখাইতেই হবে, রাইট? আমাকে ওটা একটু দেখাইতে হবে। ভাই ইন্টারক্যালেটেড ডিস্কের কাজ কি? ইন্টারক্যালেটেড ডিস্কের কাজ বলে ওরকম কিছু না, মানে ও হচ্ছে উদ্দীপনা দ্রুত পরিবহন করতে সাহায্য করে। কারণ হৃৎপিণ্ডের উদ্দীপনা অনেক তাড়াতাড়ি হয় না, অনেক দ্রুত সঞ্চালন হয়, সো এই উদ্দীপনাগুলো দ্রুত পাস করে হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। ওকে, সো যেটা বললাম, তো প্রথমেই আসো যে এর গঠন, কার গঠন কেমন, ওদের পার্থক্যটা আমি করব। তো রৈখিক পেশিটা কেমন? রৈখিক পেশি হচ্ছে ভাইয়া নলাকার, একটু আগেই আমরা দেখলাম নলাকার, হ্যাঁ, নলের মতো নলাকার। এইটাতে হচ্ছে ভাইয়া কেমন? মাকু আকৃতির। এটার আকৃতিটা কেমন? মাকু আকৃতি। ওকে, 2, এবার ওদের নিউক্লিয়াস, নিউক্লিয়াস সংখ্যা আসো, নিউক্লিয়াস সংখ্যা ওর কয়টা? রৈখিক পেশিতে আমরা বলছি, দেখো রৈখিক পেশিতে থাকে কয়টা? একাধিক, মানে একটাতে একাধিক বলা হয় অনেক সময় কয়েক শত নিউক্লিয়াস, একাধিক। আর এইখানে একটি, কয়টা? একটা, মসৃণ পেশিতে। আচ্ছা, এখন দেখো এখানে নিউক্লিয়াসের অবস্থানটা কোথায়, এইটা নিয়ে যদি বলা হয়, তাহলে রৈখিক পেশিতে নিউক্লিয়াসটা কোথায় থাকে? পরিধির দিকে, তাই না? সাইডে, সাইডে দেখাইছি আমরা, একটু আগে দেখাইলাম, এই যে এই ছবিটাতে আমরা দেখাইছি, এই যে দেখো নিউক্লিয়াস গুলা কি এই যে সাইডে পরিধির দিকে, তাই না? পরিধি, এই যে পরিধিতে। ওকে, সো এখানে পরিধিতে থাকে, পরিধি। ওকে, ফাইন। আর এইখানে মসৃণ পেশিতে কোথায় থাকে? কেন্দ্রে, তাই না? কেন্দ্রে, কেন্দ্রে অবস্থান। ওকে, গেল। এবার আসো আড়াআড়ি দাগ, ওই যে আড়াআড়ি মানে আড়াআড়ি এরকম দাগ দাগ আছে কিনা, আড়াআড়ি রেখা। তো দেখো রৈখিক পেশি নামের মধ্যেই আছে রেখা, আছে রেখা, এজন্যই রৈখিক। তো আড়াআড়ি রেখা এখানে থাকে, এখানে থাকে, এইখানে থাকে না, তাই তো? ওকে, এরপরে আসো ওদের ধরন, ওদের ধরন, ওরা কেমন? এই যে রৈখিক পেশি, এটা আমার ইচ্ছার উপরে আমি করতে পারি, ইচ্ছার উপরে আমি নাড়াইতে পারি, সবকিছু করতে পারবো, তার মানে এটা ঐচ্ছিক। এটা কেমন বলতো? এটা ঐচ্ছিক, তার মানে ইচ্ছার উপরে। আর মসৃণ পেশি আমার অনিচ্ছা, মানে আমার ইচ্ছার এখানে দাম নাই, অনৈচ্ছিক। হ্যাঁ, এরপরে বলছে কি দেখো, এদের সংকোচন ক্ষমতা কার কেমন? সংকোচন ক্ষমতা, হ্যাঁ, এটা প্রচুর আসে এই প্রশ্নটা, এই যে পার্থক্যটা দেখো। সংকোচন ক্ষমতা যদি বলে, রৈখিক পেশি সংকোচন কি? রৈখিক পেশি সংকোচন অনেক দ্রুত, এই যে দ্রুত, দ্রুত হবে, তাই না? দ্রুত। আর ওরটা কি? ধীর, ধীর গতিতে, ধীর গতির সংকোচন, আস্তে 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 হবে, স্লোলি। তো এটা। এবার আসো অবস্থান, উদাহরণ, কে কোথায় অবস্থান করে? হ্যাঁ, যেমন এই যে রৈখিক পেশির অবস্থান কোথায় আমরা বললাম, এই যে আমাদের যত কঙ্কাল পেশি, এই যে কঙ্কাল হাতে পায়ে, এগুলাতে রৈখিক পেশি। এছাড়া চোখ, জিহ্বা, তাই না, গলবিল, এগুলাতে আমাদের রৈখিক পেশি থাকে। আর এইখানে মসৃণ পেশি কোথায়? যে বললাম না যত নালী আছে, ধরো তোমার রক্তনালী, রক্তনালী,
তারপরে শ্বাসনালী, তারপরে পৌষ্টিক নালী, তাই না? পৌষ্টিক নালী, যত নালী আছে সেখানে আমাদের কি আছে বলতো? সেখানেই আমাদের মসৃণ পেশি। কারণ কি? কারণ সেখানে আমাদের কোনো আমাদের ইচ্ছার কোনো অবদান নাই। সো দ্যাটস দ্য থিং। তো এই যে জিনিসগুলো, এই পার্থক্যগুলো তোমরা যদি লিখতে পারো তাহলে তোমাদের ভাইয়া এই জায়গা থেকে একটা ফুল নাম্বার তোমরা পাবা। তোমরা সিকিউতে অ্যান্সার করতে যাও, দেখবা এইখান থেকেই ঘুরে ফিরে সব প্রশ্ন এইখান থেকে। হ্যাঁ, সব প্রশ্ন এখান থেকে। তো হৃদয় ভাইয়াদের সাথে তুমি এরকম করবা, ভাইয়ার এই একাডেমিক করবা, ভাইয়ার সাথে অ্যাডমিশনের মেরিট রূপসেও তোমাদের অনেকে দেখা হবে। ভাইয়াদের মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রাম আছে, ভাইয়ার মেডিকেল ব্যাচ আছে, তো সেখানেও তোমরা বিভিন্ন সময় যুক্ত হতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা পেশির নিয়ে যখন বলতেছি তখন একটা পেশির টপিক আমার মনে হয় তোমাদেরকে একটু হাঁটুর যে পেশি এগুলো নিয়ে একটু তোমাদেরকে আলোচনাটা আমি একটু করায় দিই, তাই না? এই যে হাঁটুর সঞ্চালনের পেশি এগুলো নিয়ে একটু তোমাদেরকে বলে দিই। ঠিক আছে, একটু তোমাদেরকে এটা নিয়ে ব্যাখ্যা করে দেই। ওকে, তো প্রথমেই আসো, আমি যদি এই জায়গায় আসি, হাঁটুর এই জায়গায় দেখো কি বলছে, মাঝে ঢুকে গেছে। ওকে, দেখো হাঁটুর যে সঞ্চালনের জন্য আমাদের হাতের জন্য কি আছে জানো? এই যে উপরের এটাকে কি বলে? বাইসেপস, নিচের এটাকে ট্রাইসেপস। এইটা বাইসেপস দিয়ে আমরা হাতকে ভাঁজ করি, এই যে সংকোচন করি বাইসেপস দিয়ে। ট্রাইসেপস দিয়ে আমরা এটাকে প্রসারণ করি, এই যে প্রসারণ করলাম কি নিচের ট্রাইসেপস পেশি দিয়ে। তাহলে এই বাইসেপস ট্রাইসেপস দিয়ে আমাদের হাতের কাজটা হচ্ছে, রাইট? বাইসেপস দিয়ে সংকোচন, ট্রাইসেপস দিয়ে প্রসারণ। এখন হাঁটুর সঞ্চালনের পেশির এখানে দেখো, হাঁটুর এই যে বক্রীকরণ পেশি, এই বক্রীকরণ পেশির এখানে এটা আমাদের কোথায় থাকে? পায়ের, এই যে পায়ের দেখো, পাটাকে ধরো পিছনে, আমরা পায়ের ক্ষেত্রে বলতো হাতে যেমন সামনের দিকে বাঁকাই, পায়ে বাঁকাই কোথায়? পিছনে না? পায়ে কি তুমি সামনের দিকে বাঁকাইতে পারো? পিছনে বাঁকাই, যে পিছনে, রাইট? পিছনের দিকে পাটাকে আমরা এইভাবে করি, পিছনে। সো এই যে বক্রীকরণ পেশি এটা কোথায় থাকবে? ফিমারের পেছনে। কোথায় থাকে এটা বলতো? ফিমারের পেছনে থাকবে, কারণ পেছনের পেশিগুলা পাকে পিছনের দিকে বাঁকায়, কারণ আমরা তো হাঁটুকে সামনে বাঁকাইতে পারি না, পিছনে বাঁকাই। ওকে, ফিমারের পেছনে থাকে। তো এই যে পেশিগুলা এখানে ফিমারের পিছনে থাকে, এই পেশিগুলাকে বলা হয় হ্যামস্ট্রিং পেশি। কি বলা হয়? হ্যামস্ট্রিং পেশি। এই হ্যামস্ট্রিং পেশি তোমার পিছনের দিকে তিনটা পেশি থাকে, এই যে এইখানে ফিমারের পিছনের দিকে, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, বাইসেপস ফিমোরিস। তাহলে তিনটা পেশি আমরা কি কি বলবো? বাইসেপস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস, তারপরে হচ্ছে সেমি টেন্ডিনোসাস, সেমি টেন্ডিনোসাস, টেন্ডিনোসাস, আর হচ্ছে সেমি মেমব্রেনোসাস, মেমব্রেনোসাস। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের। তাহলে বাইসেপস ফিমোরিস, সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস, এই তিনটা পেশি আমাদের ফিমারের পেছনে থাকে এবং এরা আমার এই যে হাঁটুকে বাঁকায়, হাঁটুকে পেছনের দিকে বাঁকায়। এজন্য এদেরকে বক্রীকরণ বা ফ্লেক্সর মাসল বলা হয়। ফ্লেকশন মানে কি? বাঁকানো। এই যে হাত যেমন এটাকে ফ্লেকশন বলে, পায়ের পেছনে বাঁকানোকে ফ্লেকশন বলে। আর এটা তো হলো হাঁটুর মানে উপরে, মানে ফিমারের পেছনে। আর নিচের দিকে থাকে এরকম দুইটা পেশি, এই যে দেখো গ্যাস্ট্রোকনেমিয়াস, সোলিয়াস, এগুলো নিচে, হাঁটুর নিচে। ঠিক আছে, হাঁটুর নিচে পেছনের দিকে, এই যে দেখো এই জায়গাগুলোতে, এটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস এবং সোলিয়াস নামের দুইটা পেশি থাকে। এই যে গ্যাস্ট্রোকনেমিয়াস পেশিটা, এটা হচ্ছে তুমি হাঁটুর নিচে এরকম শক্ত করে ধরো, গ্যাস্ট্রোকনেমিয়াস পেশিটাকে ধরতে দেখতে পারবা। তো এগুলো হলো পিছনে, হ্যামস্ট্রিং, বাইসেপস ফিমোরিস, সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস, বিএসএস। কি মনে রাখবা? বিএসএস। এখন প্রসারণ পেশি যেগুলো সামনে থাকে, প্রসারণ পেশি কোথায়? ফিমারের সামনে চারটি পেশি নিয়ে আমার কোয়াড্রিসেপস ফিমোরিস গঠন। কোয়াড্রি মানে কি? কোয়াড্রো মানে চার, কোয়াড্রো মানে চার। তাহলে এরা ফিমারের সামনে, যে ফিমারের সামনের এই জায়গাটা, এইখানে চারটা পেশি থাকে যারা আমার কি করে?
হাঁটুটাকে সোজা করে। এই যে ধরো হাঁটু বাঁকাইলাম, পিছনে বাঁকাইলাম, এরপরে আমরা হাঁটুটাকে আবার সোজা করি না, এভাবে পিছনে বাঁকাইলাম, আবার হাঁটুটাকে সোজা করি না, সোজা করি। এই সোজা করার জন্য কোন কোন পেশি কাজ করে? এদেরকে বলে প্রসারণ বা এক্সটেন্সর পেশি। তো এই যে চারটা কোয়াড্রিসেপস ফিমোরিস, এই কোয়াড্রিসেপস ফিমোরিসের চারটা পেশি কি কি আমরা দেখি। প্রথমে আসি ভ্যাস্টাস। ভ্যাস্টাস পেশি থাকে তিনটা, ভ্যাস্টাস মিডিয়ালিস, ভ্যাস্টাস ল্যাটারালিস, ল্যাটারালিস, ভ্যাস্টাস ইন্টারমিডিয়াস। এই তিনটা ভ্যাস্টাস পেশি থাকে। হ্যাঁ, এই তিনটা কি ভ্যাস্টাস পেশি, মিডিয়ালিস, ল্যাটারালিস, ইন্টারমিডিয়াস। আরেকটা থাকে রেকটাস ফিমোরিস, রেকটাস ফিমোরিস। এই মোট চারটা পেশি তোমার সামনের দিকে থাকে। এই যে দেখো সামনের দিকে এই চারটা পেশি থাকে, এরা মিলে তোমার হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস গঠন করে। এরা মিলে কি তৈরি করে? কোয়াড্রিসেপস ফিমোরিস। গেল? ওকে, ফাইন। কোয়াড্রিসেপস ফিমোরিস, হ্যাঁ, চারটা। এটা হয়ে গেল। তাহলে আশা করি তোমাদের এখন এই যে পায়ের পেশিগুলা তোমরা ক্লিয়ার হতে পারছো। পায়ের পেশি যদি বলে যে পায়ের কোন কোন পেশি, হাতের কোন পেশি তোমার অস্থির সাথে সঞ্চালনে, তোমার পায়ের সঞ্চালনে ভূমিকা রাখে, তাহলে কোন পেশির নাম বলবা? তুমি বলবা এই যে ভাইয়া ফিমারের পিছনে থাকে হ্যামস্ট্রিং, সামনে থাকে কোয়াড্রিসেপস ফিমোরিস। তাহলে কোয়াড্রিসেপস ফিমোরিস হাঁটুকে প্রসারিত করে, আর পিছনের হ্যামস্ট্রিং হাঁটুকে বাঁকায়, ঠিক আছে, ফ্লেকশন করে। দ্যাটস ইট। লাস্ট টপিক আমাদের যেটা মাঝে মাঝেই আসে, এই যে লিভার। লিভার, আচ্ছা, লিভারের কথাটা যখন আসে তখন এখানে আমাদের তিনটা উপাদান। লিভার কি? একটা কাজকে সহজ করার জন্য আমি যা যা করব, মানে দেখো এইখানে আমাদের একটা ব্যাপার, এই যে পিভট থাকে, তিনটা জিনিস। পিভট কি? পিভট হচ্ছে যেটার উপরে ভিত্তি করে আমি কাজ করব সেটাকে কি বলে? পিভট। ওকে, সেটাকে কি বলে? পিভট। দেখো, ওকে, তো যেটাকে উপরে ভিত্তি করে আমরা কাজ করব এটাকে বলে পিভট। তাহলে যার উপর ভিত্তি করব তাকে কি বলে? পিভট। মানে একটা কাজ করব, ধরো এই কাজটাকে আমি সহজ করতে চাই, সহজ, তো এখন যেটার উপরে ভিত্তি করব এটাকে পিভট। প্রচেষ্টা কি? আমি যে বল প্রয়োগ করব, হ্যাঁ, তুমি যেই বলটা প্রয়োগ করবা, যে বল প্রয়োগ করবা সেটা হচ্ছে প্রচেষ্টা বা ইফোর্ট। এটাকে কি বলে? ইফোর্ট, ইংরেজিতে বলে ইফোর্ট বা প্রচেষ্টা। অর্থাৎ ধরো আমি একটা জিনিসকে ঠেলতেছি, তো এটা আমার বল, এটা হচ্ছে এফোর্ট। আর আমি যাকে ঠেলতেছি বা যেটাকে উঠাচ্ছি ওটাকে বলে ভার, ঠিক আছে? তাহলে যার উপর আমি বল প্রয়োগ করতেছি তাকে কি বলে? যার উপর বল প্রয়োগ করতেছি তাকে বলে ভার বা লোড। ইংরেজিতে কি বলে? লোড। এই হচ্ছে তিনটা ব্যাপার, যে ইফোর্ট এটা হচ্ছে আমি যেটা দিচ্ছি, পিভট হচ্ছে যেটার উপরে ভিত্তি করে আমি কাজ করতেছি, আর লোড হচ্ছে যেটাকে, যার উপরে আমি বল প্রয়োগ করতেছি। ঠিক আছে, এই তিনটা ব্যাপার জানবা। এখন এই তিনটার অবস্থানের উপরে আমার লিভার তিন রকম। লিভার জিনিসটা হচ্ছে এই তিনটা জিনিসকে নিয়ে একটা লিভার, একটা সিস্টেম লিভার। হ্যাঁ, সেখানে কি কি পার্ট? ইফোর্ট, পিভট, লোড, তিনটা পার্ট। এখন এরা কে কোথায় আছে, কে মাঝখানে, সেটার উপরে ভিত্তি করে আমার লিভার তিন রকম। লিভার তিন রকম, তো এইটাকে আমরা মনে রাখবো এইভাবে, PLE। এভাবে দেখো কিভাবে বুঝবা, মানে PLE এটা মনে রাখো, প্লি। তাহলে পিভট যদি মাঝখানে থাকে তাহলে এটা ফার্স্ট ক্লাস লিভার। লোড যদি মাঝখানে থাকে, মানে ভার যদি মাঝখানে থাকে, সেকেন্ড ক্লাস লিভার। ইফোর্ট যদি মাঝখানে থাকে তাহলে এটা থার্ড ক্লাস লিভার। বুঝা গেল? আমরা তো তিনটা উপাদান বুঝলাম, পিভট, ইফোর্ট, লোড। এখন বলছে যদি পিভট মাঝখানে থাকে, আমি এভাবে সংক্ষেপে মনে রাখবো, পিভট মাঝখানে থাকলে ওটা ফার্স্ট ক্লাস লিভার, ইফোর্ট লোড মাঝখানে থাকলে সেকেন্ড ক্লাস, ইফোর্ট মাঝখানে থাকলে থার্ড ক্লাস। হইল? ওকে, সো এবার আমাদের প্রথমটাই আসো। প্রথম শ্রেণীর লিভারে কি বলছে? প্রথম শ্রেণীর লিভারে দেখো আমার পিভটটা মাঝখানে, দেখছো? প্রথম শ্রেণীর লিভারে পিভট মাঝখানে। ওকে, গুড, পিভট মাঝখানে। এখন এটার উদাহরণগুলা কি কি দেখো। পিভট মাঝখানে এরকম উদাহরণগুলা কি কি? খুলি ও প্রথম কশেরুকা। এই যে আমাদের এটা, এই যে দেখো
এটা হচ্ছে আমাদের খুলি, হ্যাঁ, এই যে খুলি আর প্রথম কশেরুকার মাঝামাঝি এই জায়গাটা, এটা হচ্ছে এইখানে এই যে আমরা দেখো এরকম করতেছি না, এই জিনিসটাকে বলে ফার্স্ট ক্লাস লিভার। মানে তুমি দেখো এইখানে হচ্ছে আমাদের পিভট মাঝখানে, এই খুলিটা হচ্ছে আমাদের লোড, আর এই যে ঘাড়ের পেশি এটা হচ্ছে ইফোর্ট। সো দেখো আমরা এইভাবে নাড়াচ্ছি, মাথাটাকে খুব ইজিলি নাড়াইতে পারতেছি, ইজিলি নাড়াইতে পারতেছি মাথাটা। কেন? এই প্রথম শ্রেণীর লিভারের জন্য। কারণ এইখানে যে জয়েন্ট আছে আমাদের, এই জয়েন্টটা হচ্ছে একটা পিভট, তাহলে পিভটটা মাঝখানে। তাহলে তোমাকে আসতে পারে প্রথম শ্রেণীর লিভার, তাহলে কি বলবা? পিভট মাঝখানে, পিভট মাঝে অবস্থান করে। খুলি ও প্রথম কশেরুকাতে আমরা এটা দেখতে পাই, আমাদের যে মাথার খুলি আর এই যে প্রথম কশেরুকা এর মাঝামাঝি এই জায়গায় প্রথম শ্রেণীর লিভারটা দেখা যায়। আরেকটা উদাহরণ আছে, আরেকটা উদাহরণ হচ্ছে কাঁচি। কাঁচিতেও তুমি এটা দেখবা, পিভটটা মাঝখানে, পিভটটা মাঝখানে। কিভাবে দেখো তো? কাঁচিতে দেখো এরকম একটা ইয়ে থাকে, কাঁচি, হ্যাঁ, ধরো এরকম এরকম একটা ব্যাপার, এরকম। তো এই যে কাঁচির, দেখো কাঁচির এই দুইটার, দেখো এইখানে আমাকে কি বলছে, এই জায়গায় এরকম লিভার পাওয়া যায় কাঁচিতে। কাঁচিতে দেখো মাঝখানের যে জায়গাটা, এটা কি কি? এটা হচ্ছে পিভট, এই যে স্ক্রুটা পিভট, ঠিক আছে, এটা হচ্ছে পিভট। এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আমার এইখানে এফোর্ট, এফোর্ট, আর এইটা হচ্ছে লোড। এইখানে এটা কি? লোড। এটা কি? লোড, হ্যাঁ, লোড। ওই যে কাঁচি দিয়ে আমরা কাটি না, এটা লোড, এখানে ইফোর্ট, এই মাঝখানে স্ক্রুটা হচ্ছে পিভট। ঠিক আছে, এভাবে বুঝে পড়বা। ওকে, বুঝলাম। তাহলে এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। উদাহরণগুলো আমরা মনে রাখবো, কাঁচি এবং হচ্ছে খুলি আর প্রথম কশেরুকা। এখানে অল্প বল প্রয়োগ করলে তুমি বেশি লাভ। দেখো কাঁচিতে একটু টান দিলে পুরো কাঁচিটা, একটু হাসতে এরকম করবো, পুরাটা কেটে যাবে। এটা যদি হাত দিয়ে করতে যেত অনেক কষ্ট হতো, তাহলে কাঁচি দিয়ে এনে এনে দিচ্ছি, কেটে যাচ্ছে, কত ইজি। এবার দেখো দ্বিতীয় শ্রেণীর লিভার, তার মানে কি? দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝখানে কোনটা হবে? ওই যে আমরা শিখেছি প্লি। তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারে লোড মাঝখানে, লোড এল, এটা মাঝখানে হবে। তাহলে এই যে দেখো এখানে ভার মানে লোড, এইটা মাঝে থাকে। তাহলে এখানে কোনটা মাঝখানে? ভার মাঝখানে, এক পাশে প্রচেষ্টা, এক পাশে পিভট। ওকে, তো এইটার বেস্ট উদাহরণ কি? ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি এবং পায়ের আঙ্গুলের দাঁড়ালে, এই দুইটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। তো আমরা একটু দেখি, এই যে একটা ঠেলা গাড়ির উদাহরণে দেখো, ঠেলা গাড়ি, এই যে এই ঠেলা গাড়িটা সবাই দেখছো, এই ঠেলা গাড়িটা কমবে সবাই দেখছো, এই ঠেলা গাড়িটা, তাই না? এই যে এরকম একটা ঠেলা গাড়ি, এখানে সামনে চাকা আছে। তো এই চাকাটা কি? পিভট, চাকাটা দিয়ে আমরা এভাবে ঠেলতে থাকি। ওকে, এইটা কি? এইখানে তোমার ময়লা আবর্জনাগুলো থাকে, লোড মাঝখানে, আর এইখানে তুমি ঠেলতে থাকো, এটা হচ্ছে তোমার এফোর্ট বা প্রচেষ্টা, তুমি ঠেলতে থাকো। সো এই জায়গায় তুমি দেখো প্রচেষ্টা পিভট, এই যে লোডটা মাঝখানে, তাহলে এটা কি? এই যে ঠেলা গাড়ি, এটা হচ্ছে এক ধরনের দ্বিতীয় শ্রেণীর লিভার, কারণ এখানে আমার লোডটা মাঝখানে আছে। সেম ভাবে আবার পায়ের আঙ্গুলে দাঁড়ালে, একটু বুঝে পড়ো, পায়ের আঙ্গুলে যখন দাঁড়াচ্ছ, এই যে ধরো আমরা দাঁড়াই না, এই কাজটা সৈকত ভাই অনেক করে। সৈকত ভাইকে যখন, এই যে তোমরা কেমিস্ট্রি সৈকত ভাই, উনি যখন ধরো উনি একটু দেখা গেল ওনার সামনে লম্বা টম্বা পড়ে গেছে, সৈকত ভাই পায়ের আঙ্গুলের ডগায় এভাবে দাঁড়ায় একটু উকি মারে ছবি তোলার সময়, হ্যাঁ ভাই এটা করে। তো এই যে তোমরা যে আবার বলে দিও না এখন, তো এই জায়গায় দেখো পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়ালে যে এটা দ্বিতীয় শ্রেণীর লিভার। কেন? কারণ এইখানে এই যে দেখো তোমার পায়ের এই যে পেশিটা, এখানে কি এফোর্ট, তোমার যে বডির ওজনটা এটা মাঝখান বরাবর পড়তেছে, তোমার একদম গোড়ালি মাঝখান বরাবর তোমার ওজনটা পড়তেছে, তোমার পুরো বডির ওজনটা মাঝখান, তোমার পায়ের পেশিটা একদিকে, আর তুমি দাঁড়াইতেছো কি? এই যে আঙ্গুলগুলার উপরে ভিত্তি করে, এটা হচ্ছে তোমার পিভট। এটা কি? তোমার পিভট। এইখানে মাঝখানে লোড আর এই পাশে এফোর্ট, তাহলে লোডটা মাঝখানে, মানে তোমার দেহের ওজনটা মাঝখান বরাবর। তো এটা হচ্ছে একটা দ্বিতীয় শ্রেণীর লিভার। তো এইখানে সুবিধাটা কি? দ্বিতীয় শ্রেণীর লিভারে দেখো সামান্য প্রচেষ্টায় আমরা বেশি ওজনকে উপরে তুলতে পারি। এই যে যেমন ঠেলা গাড়িতে দেখো অনেক মালামাল কিন্তু ইজিলি তুমি ঠেলে চাকার উপরে করে নিয়ে যেতে পারতেছো। আবার এই যে তোমার পুরো বডিটাকে তুমি একটা পায়ের আঙ্গুলের উপরে দাঁড় করাইতেছো। এইটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারের সুবিধা, যে এইভাবে করে আমি অল্প একটু
পরিশ্রম করে আমি বেশি ওজনটাকে উপরে তুলতে পারতেছি। ওকে, ডান। তৃতীয় শ্রেণীর লিভার, এটাতে কি বলছে, প্রচেষ্টাটা কই থাকে? প্রচেষ্টাটা থাকে হচ্ছে ভাইয়া পিভট ও ভারের মাঝখানে। উদাহরণ যেমন নখ কাটার যন্ত্র। উদাহরণটা কি? নখ কাটার যন্ত্র। আমরা নখ কাটি না, নখ কাটার যন্ত্র হচ্ছে এর উদাহরণ। আমাদের ভাঁজ করা বাহুটাও এর উদাহরণ, কারণ এইখানে প্রচেষ্টাটা মাঝখানে। এই যে নখ কাটে যখন, তখন আমার কি হয়, এখানে চাপ দাও, এই চাপ দিলে তোমার ইফোর্টটা মাঝখানে পড়ে। এই যে ইফোর্টটা মাঝখানে, তোমার নখটা থাকে এইখানে, লোড থাকে এই পাশে, আর এই পাশে এই যে স্ক্রুটা হচ্ছে পিভট। তার মানে তুমি যে চাপ দাও না নখ কাটার সময়, এমনি চাপ দাও, ওই এফোর্টটা মাঝখানে পড়তেছে। সো যেটার প্রেসারে নখটা কেটে যায়, রাইট? সো এই যে আমাদের ভাঁজ করা বাহু, এটাও সেম। এফোর্টটা মাঝখানে, এই যে এখান থেকে এফোর্ট, তুমি ধরো এইখানে তোমার ভার, এই জায়গাটা ভার, আর এটা হচ্ছে পিভট, আর তোমার মাসলটা এইখানে এসে, টেন্ডনটা এইখানে। সো তুমি যখন করতেছো, তোমার ইফোর্টটা এই যে মাঝখানের এই জায়গায়, এখান থেকে ইফোর্ট, এটা তোমার পিভট, এখানে ভার, ওজন, এই এই তাহলে ভাঁজ করা বাহুর এইখানেও ইফোর্ট মাঝখানে। তো এইটার কথা বলছে, এটাতে হচ্ছে দ্রুতগতির সঞ্চালন, মানে তাড়াতাড়ি, নেল কাটারে যেমন তাড়াতাড়ি আমরা নখ কেটে ফেলি, ধরেই চাপ 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 দিই, হাত সংকোচন করতে পারতেছি। তো এগুলো হচ্ছে দ্রুতগতির কাজ করার জন্য আমার তৃতীয় শ্রেণীর লিভার, যেখানে আমাকে প্রচেষ্টাটা কোথায়, এই যে মাঝখানে, প্রচেষ্টাটা কোথায়, মাঝখানে থাকে। তো এইটাই বলছে কোথায় কোথায়, নখ কাটা আর ভাঁজ করা বাহু। তো এই উদাহরণগুলো আমাদের সিকিউতে এগুলো আসে, যে রড লিভার যন্ত্রের প্রকারভেদ ব্যাখ্যা করো উদাহরণ সহ, তখন তুমি লিখবা কোনটায় কি লাভ পাই। তো প্রথম শ্রেণীতে আমরা লাভ পাই কি, প্রথম শ্রেণীর লিভারে যে ভাইয়া আমার এখানে কি, ওই যে কাঁচি, যে অল্প বল প্রয়োগে আমার কাজ হয়ে যায়, অল্প বল প্রয়োগে আমি তাড়াতাড়ি কাজটা করতে পারতেছি। ওকে, অল্প বল মানে দ্রুতগতি সঞ্চালন পাচ্ছি অল্প ইয়েতে। এরপরে আমাকে বলতেছে কি, তোমার দ্বিতীয় শ্রেণীর লিভারে, যে আমি অল্প পরিশ্রমে বেশি ওজনকে উপরে তুলতে পারি, বেশি ওজনকে উপরে তোলার জন্য দ্বিতীয় শ্রেণীর লিভার। ওকে, তৃতীয় শ্রেণীতে কি বলছে, আমার দ্রুত সঞ্চালন, তাড়াতাড়ি কাজ করার জন্য তৃতীয় শ্রেণীর লিভারটা বেস্ট। তো এই যে উদাহরণগুলা, এগুলা তোমাদের এমসিকিউ প্লাস সিকিউ সব জায়গায় এগুলো লিখতে হবে। এমসিকিউ তো আসতে পারে যে কাঁচি কোন ধরনের লিভার, প্রথম, দ্বিতীয় না তৃতীয় শ্রেণী, এগুলো আসতে পারে। সো আমি মনে করি এইখান থেকে তোমরা যা পড়েছো, দ্যাটস অল অ্যাবাউট, মানে অস্থি, তরুণাস্থি, পেশির প্রকার ভেদগুলো আমি তোমাদেরকে দেখাই দিছি, গঠনগুলো শিখাইছি, হিউমেরাস ফিমার শিখাইছি, কশেরুকা শিখাইছি, অস্থির কম্পোজিশন, হ্যাভার্সিয়ান তন্ত্র, তরুণাস্থির প্রকারভেদ, সেগুলো তোমাদেরকে শিখাই দিছি। পেশি, হাতের পেশি কি কি, পায়ের পেশি কি কি, এগুলো বলে দিছি, কোনটা কি কাজ করে বলছি, রড লিভার যন্ত্র এগুলা থেকে আসে, এগুলোও বলছি। এর বাইরে সচরাচর কোনো প্রশ্ন দেখা যায় না, যদি আসে সেটা তোমার টুকিটাকি মাঝে মাঝে ওই হাড় ভাঙা, হাড্ডি ভেঙে গেছে, এগুলো থেকে দেয়, খুবই ছোট্ট জিনিস এগুলা, মাঝে মাঝে খুবই রেয়ারলি 5% চান্স ওইসব জায়গায়, বাট বাকি 90 থেকে 95% যেগুলো থেকে প্রশ্ন আসে, বারবার আসে এবং সামনেও আসবে, সেগুলো সব এইখানে। তো তোমরা যেই ব্যাচেরই হও না কেন, তোমার পরীক্ষা সামনে, তোমার যে কোনো কিছু সামনে, তুমি যদি কম সময়ে সিকিউ বেসড টপিকগুলো পড়ে নিতে পারো, তাহলে এটা হচ্ছে তোমার জন্য বেস্ট সলিউশন। সো দ্যাটস ফর ইট। আশা করি সবাই দেখতে পারছো পুরো জিনিসটা, পুরো চ্যাপ্টারটা ভাইয়া তোমাদেরকে সংক্ষেপে এনে দিলাম 1.5 ঘন্টার, এরকম 1 ঘন্টা 30 মিনিট 40 মিনিটে। তো আমার মনে হয় এর বাইরে আর কিছু তোমাদের লাগবে না। পিডিএফটা তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবা, ইউটিউবে তোমরা সাবস্ক্রাইব করে রাখলে সেখানে সব রেকর্ডেড ভিডিওগুলো সেখানে আছে, এবং অন্যান্য বিগত যত ক্লাস হয়েছে সবগুলোর চ্যাপ্টারের প্লেলিস্ট এখানে আছে। সো দ্যাটস ইট। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।